লাগছে গুরু। আর আমি আপনাকে ধন্যবাদ দিই যে আমাকে স্টুডিওতে ইনভাইট করার জন্য। তোমাকেও আমরা স্বাগত জানাই এবং আমরা আরেকটু দুঃখ প্রকাশ করছি। তোমাকে সাধারণত আমরা অনেক আগে নিয়ে আসতাম, কিন্তু তুমি জানো যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আমাদের নগর জীবনে, চকবাজারে যে ঘটনাটি ঘটে গেছে, এটার ভয়াবহতা আমাকে এখনও প্রতিনিয়ত নাড়া দিচ্ছে। এবং আমি কমেন্টসগুলো দেখলাম যে প্রত্যেকটা বন্ধু, যে সকল বন্ধুরা আমাদের সাথে আছেন, প্রত্যেকের কমেন্টসেই কিন্তু শুধু এই চকবাজারের ভয়াবহতা নিয়ে কথা। আমি এখন পর্যন্ত আসলে দৃশ্যগুলো ভুলতে পারছি না। সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে যে ছবিগুলো দেখেছি, ভয়াবহ যে চিত্রগুলো দেখেছি, আমার কিছু বলার নেই। মানে সৃষ্টিকর্তা জানি কোনো শত্রুকে ভুলেও জানি এরকম ভয়াবহতার শিকার হতে না দেয়। মানে এতটুকু প্রার্থনা সৃষ্টিকর্তার কাছে করি। দেখো, পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে, মৃত্যু অবধারিত, জন্ম এবং মৃত্যু অবধারিত। জন্ম যদি হয় মৃত্যু হবেই, মানে এর কোনো আসলে পরিবর্তন নেই, এর কোনো পরিবর্তন নেই। কিন্তু সব চলে যাওয়াই তো কষ্টের, আমরা জানার পরও কিন্তু এই কষ্টগুলো না মেনে নেওয়া যায় না। আমরা জানি মানুষ জন্মেছে, সে একদিন চলে যাবে। প্রতিনিয়ত আমরা বার্থডে সেলিব্রেশন করি, জন্মদিন যখন হয় আমরা খুব ঢাকঢোল পিটে জন্মদিনকে উদযাপন করি, আমিও করি। কিন্তু মাঝে মাঝে আমি ভাবি যে এটি কি আসলে জন্মদিন, নাকি আমার পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য একটি একটি করে দিন আমার বাড়ছে, 1 বছর 2 বছর 3 বছর, মানে আমি ক্রমাগত চলে যাওয়ার পথে পা বাড়াচ্ছি। হয়তো আমরা এটা কখনো ভাবি না। কথা সত্য, কারণ আমরা উদযাপন করি, উদযাপন নিয়ে আমরা ভালো থাকি, আনন্দে থাকি, পরিবারের সাথে থাকি, সেটাই আমরা চাই। কিন্তু তারপরও আমরা ভালোভাবে মানুষের সাথে মিশি, ভালো মানুষ হয়ে মানুষের সাথে মিশি, এটা সকলেরই কাম্য। এবং এই ভয়াবহতা যেন কারো জীবনে না আসে আর কখনো, সেই প্রার্থনা এবং সেই আকুল আবেদন আমার সব বন্ধুদের কাছে, সকল শ্রোতাদের কাছে করছি যে আমাদের একটু সচেতনতা কিন্তু অনেক ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে পারে। অনেকেই আমরা অনেক কিছু হালকাভাবে দেখি, এই বিষয় হালকাভাবে দেখতে যে আসলে কত মানে ভয়ঙ্কর এবং কত বড় দুর্ঘটনা ঘটতে পারে সেটা আমরা কখনো ভাবি না। দুর্ঘটনা ঘটার পরে আমরা হাহাকার করি, ঘটার পরে আমরা অনেক আলোচনা করি, কিন্তু ঘটার আগে অনেক ধরনের সাবধানতা অবলম্বন করা যায় যেগুলো আমরা আসলে করি না, কিংবা কখনো গায়েই মাখি না। একটু গায়ে মাখি, আসুন এই চর্চাটা করি যে একটু গায়ে মাখি আমরা, তাহলে হয়তো অনেক বিপদ থেকে আমরা মুক্তি পাবো। ঠিক একইভাবে আজ স্টুডিওতে শাকিল যখন সাতক্ষীরা থেকে এসছে তার ভালোবাসার কথা বলতে, এই কথাগুলো থেকেও যে কথাগুলো শিক্ষণীয় সেগুলো আমরা জানি একটু গায়ে মাখি, তাহলে হয়তো ভালোবাসার কারণে যে ভয়াবহতা ঘটছে প্রতিনিয়ত, সেখান থেকে হয়তো আমরা কিছুটা রক্ষা পাবো। শাকিল, এখন আর আসলে সময় নষ্ট করবো না, আমরা সরাসরি তোমার ভালোবাসার কথা শুনতে চাই, কারণ কিছুক্ষণ পরে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে নতুন একটি ঘন্টাকে স্বাগত জানানোর জন্য। তারপর আমরা শুরু করি। তুমি কি করো, কোথায় থাকো সেই বিষয়ে। সাতক্ষীরাতে তুমি থাকো, তুমি কি করো এমনি? গুরু, আমি মূলত পড়াশোনা করি। আচ্ছা। আর আব্বু হচ্ছে একজন দলিল লেখক। আচ্ছা। ওনার সহকারী হিসেবে ওখানে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি বাবাকে সহায়তা করছো। জি গুরু। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আমরা তাহলে তোমার ভালোবাসার মহাকাব্যটি শুনতে চাই। কিভাবে শুরু, কোথা থেকে শুরু সেই গল্পটি? গুরু, 2017 সালে আমি পড়াশোনা ভালোই চলছিল, তো তখন জেএসসি পরীক্ষা দিব। আচ্ছা। তো জেএসসি পরীক্ষার প্রথম দিন একটা ভালো উদ্যোগ নিয়ে গেছিলাম। 2017 জেএসসি, তোমার বয়স তো তাহলে বেশি না, খুব অল্প, মানে খুব বেশি তোমার বয়স হয়নি এখনো, ওই হিসাব যদি করা হয়। আচ্ছা। আর পরীক্ষা দেওয়ার জন্য আমি যখন যাই তখন একটা তাড়াহুড়ার ভিতরে বা টেনশন কাজ করছিল যে আসলে পরীক্ষাটা কেমন হবে, পরীক্ষার হলটা কেমন হবে, এইসব। তো গুরু, পরীক্ষা দেওয়ার বেশ আধা ঘন্টা 40 মিনিট আগে যাই। যাওয়ার পরে পরিবেশটা দেখি, আসলে যে হলে সিট টিট এগুলো দেখার পরে একটু বাইরে আসি গুরু। বাইরে আসার পরে আরেকটা কথা বলি গুরু, যে যেই সেন্টারটায় পরীক্ষাটা হচ্ছিল আমি ওইখানের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। আর মানে আমি যার কথাটা বলবো সে হচ্ছে আর একটা প্রতিষ্ঠানে পড়তো, সে ওইখানে আসছিল আচ্ছা আচ্ছা পরীক্ষা দিতে। মানে দুটো স্কুলের হচ্ছে কেন্দ্রবিন্দু, ওটা কেন্দ্র ছিল। জি 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 জি। তো আর ওইখানে যখন আরও অনেক স্টুডেন্টরা দাঁড়ায় ছিল পরীক্ষা দেবে, তো গুরু আমি যখন গেইটে যায় দাঁড়াই গুরু, তখন ওইখানে যাওয়ার পরে দেখি যে অনেক ছেলে মেয়ে দাঁড়ায় আছে, তার ভিতরে ও দাঁড়ায় ছিল। আচ্ছা। দাঁড়ায় থাকার পরে ওরা কি যেন বলতেছে ওদের ভিতরে, আমি দূর থেকে এটা দেখতে পাচ্ছি যে কথা বলতেছে আর হাসতেছে। আমার কাছে গুরু হাসিটা সুন্দর লাগছিল। আমরা কি নামটা জানতে পারি যদি তোমার আপত্তি না থাকে? না, অবশ্যই জানতে পারি। আচ্ছা, কি নাম? ওর নাম ছিল গুরু মাহেরা আক্তার জিম। মাহেরা আক্তার জিম। জিম, আচ্ছা, আমরা মাহেরা বলি না, জিম বলে ডাকি। জিম বলে, আচ্ছা ঠিক আছে। জি। তো পরে
ও একবার আমার দিকে তাকাইছে, হুম, আমি যে ওটা দেখতেছি, আমার সাথে আমার আরো 2-3 জন বন্ধু টন্ধু ছিল, হুম, বা আমরা টুইন, এটা হুম। আপনি জানলে। ও তুমি টুইন? জি গুরু, আমরা ও দুই আচ্ছা আচ্ছা, যমজ। সেটা তুমি বলনি, কিংবা আলোচনা হয়নি কখনো। আচ্ছা আচ্ছা, জি, তো ওই 2 ভাই আর আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে সোহাগ। মানে তুমি টুইন? না, আমরা 2 ভাই যমজ। হ্যাঁ, মানে তোমরা 2 ভাই জমজ, সেটা তো বলছি। জি হ্যাঁ। জি জি মানে তোমরা 2 ভাই পরীক্ষা দিতে গেছো? জি। আচ্ছা। তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কথাবার্তা বলতেছি। হুম, তো এই সময় গুরু আমার দিকে তাকায় একবার খালি হাসি দিছে, তো আমি ওইটা তো ওইভাবে নিয়ে নেই। হুম, ওরা দেখে গুরু ওইখানে ভালো লাগলো। আচ্ছা। পরে পরীক্ষার সময় হয়ে গেল, পরীক্ষার হলে যে পরীক্ষা দিলাম। হুম, পরীক্ষা দেওয়ার পরে একটা ব্যস্ততা কাজ করতেছিল, হুম, হুম, যে একটু কথা বলবো কি বলবো। আচ্ছা আচ্ছা। তো গুরু তারপরে পরীক্ষা দেওয়ার পরে যখন বের হওয়ার পরে দেখলাম ওরা বের হচ্ছে। হুম, তো ওরা বললাম যে এক্সকিউজ মি, একটা কথা শুনবা, একটা কথা আচ্ছা। বলবো। তা বললো হ্যাঁ বলেন। হুম, তাই আমি বলতেছি যে তোমার নামটা জানতে পারি? আচ্ছা। তখনই গুরু বলছিল যে, ওর ফুল নেমটা তখন আমার বলে নেই, হুম, বলছিল যে আমি জিম। আচ্ছা। আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে। আমরা যেটা বলছি, পূর্ণতা আমাকে একটু বিষয় রাখুন। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের একজন ভালোবাসার বন্ধু, যিনি এসেছেন বেশ দূর থেকে, সাতক্ষীরা থেকে, শাকিল। আমরা শাকিলের ভালোবাসার কথা কেবল শুরু করেছি, আমরা শুরু করেছি তার স্কুল জীবন থেকে, যেখানে সে জিএসসি পরীক্ষা দিতে যে একটি মেয়েকে দেখেছে, যে মেয়েটি যথেষ্ট পরিমাণ সুন্দরী ছিল। সেই সৌন্দর্যের কারণেই তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনার নামটি জানতে পারি? তারপর কি হলো? গুরু অ্যাকচুয়ালি ওরা 2 বোন ছিল, হুম, 2 বোনই একসাথে পরীক্ষা দিচ্ছিল। আচ্ছা, তারা আবার জমজ না তো? না না গুরু, আচ্ছা। হয়তো আচ্ছা। গ্যাপ থাকার কারণে গ্যাপ একসাথে থাকার কারণে, পরীক্ষা বুঝতে দিচ্ছিল। পেরেছি। হুম, তারপরে গুরু ওরে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? হুম, তো বলতেছে যে আমার নাম জিম, আর ও হচ্ছে মিম, ওর বোনের আচ্ছা, কথা মিম। বলছে। আর তার নাম হচ্ছে জিম। আচ্ছা। তো ওইটা বলার পরে তো আমি ওরে বলতেছি যে এখন কোথায় যাবা? হুম, তো বলতেছে যে আমি হাসপাতালে যাব। আচ্ছা। তুমি কি প্রথম দেখাতেই তুমি করে বলেছো তার সাথে? হ্যাঁ। আচ্ছা। তো গুরু বলতেছে আমি হাসপাতালে কেন যাবা? ওরা জিজ্ঞেস করতেছে হাসপাতালে কেন যাবা? হুম, তা বলতেছে যে ওর কোন ফুফুর নাকি হাসপাতালে অ্যাপেন্ডিসাইটিস কাটছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বললাম যে চলো তুমি হাসপাতাল যখন যাবো আমি ওই পথে যাব, হুম। আব্বুর অফিসে যাব। হুম। তো যাচ্ছিলাম, তো ও তোমার সাথে গেল? না গুরু, এক ভ্যানে উঠলাম। আচ্ছা আচ্ছা ওরা 2 বোন আর আমরা 2 ভাই আর আমার ফ্রেন্ড আচ্ছা। সোহাগ একসাথে। তো ওঠার পরে গুরু কিছু দূর যাইতে যাইতে মানে ওর বাবা আছে কি, মা আছে কি, কে কি করে, এগুলো জিজ্ঞেস করতেছি। আচ্ছা, মানে পরিবার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছ? জি, এইগুলা বলতে বলতে ও হাসপাতাল এসে গেল। হুম, হাসপাতাল এসে যাওয়ার পরে ও ওখানে নেমে গেল। দেওয়ার পরে গুরু ভ্যান ভাড়াটা দিতে যাচ্ছিলাম, তখন দিতে দেয় নাই আমারে, ওই দিয়ে দিছে। আচ্ছা। দেওয়ার পরে বলতেছে যে আমি কখনো কারোর কাছ থেকে ভ্যান ভাড়া টাড়া এগুলো নেই না। একটু সামনে এসে একদম কথা বল, একটু সামনে এসে কথা বল। জি। হ্যাঁ, বলো। হুম, তো বলতেছে যে আমি কারোর কাছ থেকে ভ্যান ভাড়া টাড়া এসবগুলো নেই না, আমি আমার মতো দেই, আমাকে দিলে মনে হয় আমি একটু বেশি খুশি হব। আচ্ছা, এটা জিম বলছে? হ্যাঁ। আচ্ছা। তো ওই দিছিল, দেওয়ার পরে আমি আমার মতো চলে গেলাম, হুম, আর আমার ভাই আর ফ্রেন্ড বাসায় ব্যাক করে চলে গেল। হুম, পরের দিন গুরু আসলে মানে আব্বুর অফিস শেষ হয় 4টার পরে, মানে বাসার দিকে বেরোচ্ছিলাম, হুম, তখন আর গুরু কাজ থাকে না, কাজ না থাকার কারণে একটু আড্ডা দিতে হয় বা ঘোরাফেরা। তো আড্ডা দেওয়ার পথে আমি যে মানে যেখানে পরীক্ষা দিচ্ছি তার পাশে একটা কলেজ মাঠ আছে। হুম, কলেজ মাঠের ওখানে আমি দাঁড়ায় রয়েছি একটা মোটরসাইকেল নিয়ে। তো তখন দেখলাম যে ওরা 2জন ওইখান থেকে হেঁটে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কত নম্বর হলে পরীক্ষা দিচ্ছ? হুম, তো বলছে যে আমি 6 নম্বর হলে পরীক্ষা দিচ্ছি। হুম, আমি বললাম ও আচ্ছা, মানে কথার সূত্রপাত এভাবে আর কি। হুম, এই কথা বলতে বলতে বলছে যে আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমাকে আবার হাসপাতালে যেতে হবে, ওখানে ফুফু আছে একা একা, আচ্ছা। এই আর কি। তো ওই দিনে চলে গেল গুরু। পরের দিন আসলো, পরের দিন যে কাজটা করলো গুরু, ওর হাতের একটা আঙ্গুলের উপরে এস লিখে নিয়ে আসলো। হাতের আঙ্গুলের উপরে এস লেখা? জি গুরু, আচ্ছা এখানটায় এস আচ্ছা লিখে নিয়ে আসছে। আচ্ছা। তো ওইভাবে তো স্যাররা থাকে বা অনেক স্টুডেন্ট আছে, ওইভাবে তো পাবলিকলি কথা বলা যাচ্ছে না। হুম, হুম, তো ওইখান থেকে ইশারা করতেছে, মানে হাত নাড়াচ্ছে আর হলো দেখাচ্ছে। পরের দিন আর কি আমি যখন পরীক্ষা দিতে মানে যাই, ওদিন আবার পরীক্ষা ছিল? তো ওই দিন গুরু একটু দ্রুত যাই আচ্ছা। দেখার জন্য। হুম, তো যাওয়ার পর দেখাচ্ছে যে ওর হাতে একটা এস লেখা আছে।
ওই দেখাচ্ছে, জিমি তোমাকে হ্যাঁ দেখাচ্ছে। কথা বলতেছে, হাতটা নাড়াচ্ছে গুরু, হাত নাড়াতে নাড়াতে এটা দেখাচ্ছে। হুম, তো আমি তখন মনে মনে ভাবলাম কি যে ওর হয়তো কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে, যে কারণে সে স্টেজ নাম লিখে লিখে নিয়ে নিয়ে আসছে। এসছে, হুম। জি কারণ ওর নামের অক্ষর তো এস না। হ্যাঁ হ্যাঁ, জিম যে হতে পারে, জি অথবা এম হতে পারে, হ্যাঁ হতে মাহের। পারে, হ্যাঁ। তো পরীক্ষার পরে ও এবার আমি বাইক নিয়ে গেছিলাম পরীক্ষা দিতে। হুম, তো পরীক্ষার পরে আমি যখন বাইক নিয়ে চলে যাই তখন ও ভ্যানে উঠে যায়। তো আমি ওর ভ্যানকে ফলো করে পিছনে যাচ্ছি। হুম, তখন ওর জিজ্ঞেস করতেছি যে হাতে এস লেখা কেন? হুম, ও কোনো কথা বললো না, তখন শুধু হাসলো। আচ্ছা। তো আমি গুরু চিন্তা করলাম কথা, হ্যাঁ অথবা না একটা তো বলবে। এটা তো তৃতীয় দিন, হ্যাঁ তৃতীয় দিনের দেখা তোমাদের। তৃতীয় দিন। হুম, তো ও কোনো কথা না বলে চলে গেল। হুম, গুরু এভাবে প্রত্যেক দিন পরীক্ষা দিতে যাই, একটু আগে দেখা সাক্ষাৎ হয়, ভালো মন্দ জিজ্ঞেস করি কেমন আছে কি, হুম, পরীক্ষার পরে একটু কথা বলি, এইভাবে গুরু চলতে থাকে। হুম, তো গুরু পরীক্ষার যেদিন শেষ দিন, হুম, শেষ পরীক্ষা যেদিন, ওই দিন ছিল বিজ্ঞান পরীক্ষা। হুম, তো ও মানে আমি যে কাজটা করছিলাম, আমার এক্সাম যে মানে ফাইলটা ছিল, ওই ফাইলটা আমি আনফর্চুনেটলি অফিসে নিয়ে যাই তার আগের দিন, আচ্ছা আর অফিসেই ফেলে রেখে বাসায় চলে যাই। আচ্ছা। তো তখন আমি সকালবেলা যখন পরের দিন লাস্ট পরীক্ষা, ওই দিন পুরো টেনশনে পড়ে গেছিলাম সকালবেলায় যে ফাইল কোথায় রাখলাম। পরে চিন্তা করে দেখলাম অফিসে আছে। হুম, তো আমি গুরু কি করলাম, আমার ছোট ভাই ফ্রেন্ডস ওদেরকে এই ওখানে রেখে, হলে রেখে আমি চলে গেছি। পরীক্ষার এখনও প্রায় 30-40 মিনিট বাকি। হুম, হুম, অফিসে চলে গেছি, ফাইলটা নিয়ে আবার ব্যাক করে পরীক্ষা দিব। তো ফাইলটা নিয়ে যখন গুরু ব্যাক করলাম, ব্যাক করার পর দেখতেছি গুরু সুন্দর তো মানে অনেক ছেলে অনেক কথাবার্তা বলতেছে, কিন্তু ও কারোর কোনো কথার রেসপন্স দিচ্ছে না, ও স্টিল বসে আছে। হুম। তো তো আমি কি বেশ সুন্দরী ছিল? গুরু আপনি যদি চান তাহলে আমি ছবি দেখবো। ছবি নিয়ে এসছো তুমি? জি গুরু। আচ্ছা, ছবি দেখবো। তাহলে গুরু তারপরে গুরু স্টিল বসে আছে। বসে থাকার পরে গুরু আমি একটু তাড়াহুড়া করে যাই, হুম, হুম, যে আর মানে ঘেমে যায় আমি, মানে টেনশনে আরো প্লাস দৌড়াদৌড়ি। ইমোশন। হুম, এবার গুরু যাওয়ার পর বলতেছি, মানে ওই দিনটা গুরু অনেক সুন্দর করে সেজে আসছে ও। আচ্ছা। শেষ পর আমিও গুরু আমি হলুদ পাঞ্জাবি পরে গেছিলাম, হুম, এই আর প্যান্ট পরে যাই। হুম, তো আমি ওর জিজ্ঞেস করতেছি যে তুমি আজকে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর করে সেজে আসছো কেন আজকে? হুম, তো ও উল্টা আমাকে এই কোয়েশ্চেনটা আমার করতেছে যে আপনি সেজে আসছেন কেন? তাই আমি সাজগোজের তো কিছু নাই, আমি সিম্পলি যেভাবে পাঞ্জাবি পরে আসছি। জি। তো বলতেছে যে, আমি বললাম আচ্ছা তোমার নাম তো শর্ট নাম জানলাম, আর তোমার নামটা কি আমি জানতে পারি? তো গুরু বলতেছে মানে সবার সামনে তো হলেই বসে কথা হচ্ছে, ওর হলেও বসে আছে, আমি ওর হলের জানলার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। হুম, হুম, তো ওর ফাইলটা আমার কাছে দিল। ফাইলটা দেওয়ার পরে আমি নিজেই দেখলাম যে ওখানে গুরু ওই ফাইলের উপরে ওর প্রবেশপত্রে লেখা আছে মাহেরা আক্তার জিম। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে জিমটা কেমন শোনা যায় না, তো মাহেরা বলে ডাকি তোমারে? তো বলে না, আমাকে জিম বলে ডাকে, সবাই জিম বলে ডাকে। তাই মগর ওখানে বললাম কি, তখন গুরু ওখানে পুলিশ প্রশাসনের লোকজন মানে চলে যেতে বলতেছে, যারা পরীক্ষা আছে ভিতরে থাকতে বলতেছে, এখানে মেয়েদের সাথে কথাবার্তা বলতে নিষেধ করতেছে। তো গুরু আমার কাছে জিজ্ঞেস করতেছে তুমি কি পরীক্ষার্থী? আমি বললাম হ্যাঁ। তো বলতেছে তুমি এখানে কি? আমি 2 মিনিট এমনি কথা বলতেছি, আমি চলে যাচ্ছি। তো গুরু মানে তখন ফ্রেন্ডসটা হাসাহাসি করতেছে যে আমরা পরীক্ষার্থী, তো আমাদের চান্স আছে, কথা বলার সমস্যা নেই। আর যারা মানে পরীক্ষার্থী না, ওই ক্যাম্পাসের সিনিয়র যারা, তারা তো মেয়েদের দিকে একটু কথাবার্তা বলার ট্রাই করতেছে, তাদেরকে গুরু বাইর করে দিল। আচ্ছা। দেওয়ার পরে গুরু ঘন্টা দিয়ে দিল, হলে চলে গেলাম। হলে চলে যাওয়ার সময় দৌড় মেরে চলে গেছি, আবার দৌড় মেরে চলে আসছি ব্যাকে এসে বলতেছি যে আজকে তোমার সাথে একটা কথা আছে, আমার একটা কথা বলবো, ঠিক আছে? মানে পরীক্ষার ঘন্টা দিয়ে দিয়েছে, তারপরে তুমি দৌড় দিচ্ছ আবার এই এতটুক বলার জন্য? আচ্ছা। এটা তো বলা হয়নি গুরু। হ্যাঁ। তো তাই ও বলতেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে আপনার ওই পরীক্ষার পরে আমিও পরীক্ষাটা দ্রুত দেই, বিজ্ঞান পরীক্ষা বেশ কঠিন পরীক্ষা ছিল। পরীক্ষার পরে আমি যখন যাওয়ার পরে আমি শুধু মানে বাহানা খুঁজতেছি যে ওর সাথে কীভাবে বলা যায়। তো আমার একটা স্যার ছিল, হাফিজুল স্যার নাম। তো উনি খুব ক্লোজ একজন মানুষ ছিলেন। আচ্ছা। এখনও আছেন, আমি ওনার কাছে এখনও উনি টিউশন করায়, আমি পড়ি ওনার কাছে। আচ্ছা আচ্ছা। তো আপনার উনি প্রশ্নপত্র খাতা টাতা সব গুছায়
নিয়ে চলে যেতেছে। তো আমি বললাম যে স্যার আবার ওই হলের দিকে যাচ্ছে, যে ওই হল থেকে খাতাটা নিয়ে আসবে। তো আমি স্যারের বাহানা ধরে বললাম কথা বলতে বলতে দেখি যাওয়া যায় কিনা। তো গুরু আমি স্যারের সাথে কথাবার্তা বলতে বলতে গেছি, আর একটা গুরু মানে জিনিস মিস করে গেছি গুরু। মানে পরীক্ষা চলাকালীন সময় ওর হলে যেদিন যে সমস্ত স্যাররা গার্ড দিত, গার্ড লিস্টটা দেখে আমি সেসব স্যারদের একটু কথাবার্তা মত বিনিময় করতাম, যে স্যার ওখানে ও আছে একটু দেখেন। আর মানে খুব কঠিনভাবে পরীক্ষা হইতো, চেক গুরু হইতো, চেক করে অনেক কিছু পাইছিল হলের মধ্যে, এই টোকাটুকি এগুলা নিয়ে যায় পোলাপান এইগুলা। তারপরে গুরু ওই যেদিন হাফিজুল স্যারের গার্ড পড়ে সেদিন আমার বেশ আনন্দ লাগে যে না স্যার তো আছে এখানে, স্যার দেখবে, সমস্যা নেই। পরে গুরু ওইখানে স্যারের সাথে যাওয়ার পরে দেখতেছি যে ও বের হয়ে আসতেছে, আমিও একটু আগে ফার্স্ট বের হয়ে আসি। বের হয়ে আসার পরে গুরু আপনার আমি বলতেছি স্যার ওই যে মেয়েটা, ও তো চিনেন না? হ্যাঁ ও তো চিনি, পরীক্ষার হলে বেশ হেল্প করছিলাম, সমস্যা নেই, ভালো। তাই আমি ওরা বলতেছি যে ও আমার বলতেছে যে এই শুনেন কি কথা বলবেন বলছিলেন, কি একটা কথা আছে জানি। তাই আমি বলতেছি একটু পরে বলি এরকম করতেছি। তো ও হাসতেছে, বলে আর বলা হবে না হয়তো আপনার। আচ্ছা। তো ও বুঝতে পারছিল গুরু বিষয়টা, এই কারণে এটা বলছিল, পরে আমার এটা বলছে। পরে গুরু যখন আমি যাই ওখান থেকে আবার ব্যাক করি, স্যার খাতাটা নিয়ে চলে আসে, আমি স্যারের সাথে আবার চলে আসি পিছনে। তো একটা বট গাছ ছিল গুরু, এই মাঠের মধ্যে একটা বট গাছ ছিল, বট গাছের গোড়ায় দাঁড়ায় রয়েছে গুরু। পরে আমি নিজেকে বললাম যে না আজকে যদি না বলতে পারি তাহলে তো আর বলার চান্স নাই, আর কবে দেখা হবে কি না হবে আল্লাহ জানে। পরে গুরু আমি ওরা ডাক দিলেও আসছে, আবার একটা স্যার দেখার কারণে আবার চলে যাচ্ছে হেঁটে। আমি আবার এই ক্যাম্পাস থেকে বের হয়ে রাস্তায় যাই, আর রাস্তার এখানে দাঁড়ায় দেখতেছি গুরু রাস্তার মানে ওই মানে মাদ্রাসার পাশে আপনার কম্পিউটারের লোডের দোকান টোকান থাকে। আচ্ছা। ওখানে বেশ কিছু ছেলেরা দাঁড়ায় আছে, মেয়েটা দেখতেছে। তো অতটা লোকের মধ্যে আর স্যাররাও পিছনে, একটু ভয় লাগতেছে। পরে গুরু আমি ওরে হাতিছাড়া দিয়ে ডাকলাম, এইদিকে আসো। তো ও মানে দেখা না দেখার ভান ধরে বলতেছে, মানে ইশারা দিয়ে বলতেছে আমি বলতেছে হ্যাঁ তুমি। ওর সাথে আর একটা বান্ধবী নিয়ে আসতে চাইলো, হাত ধরে টানে, তাই বললাম না আসার দরকার নেই, তুমি আসো। তো গুরু আমি ওরা ডাকার পরে আমি ওইভাবে প্রপোজ করি নাই, আমি বলতেছি যে আমি তোমাকে এখানে কী জন্য ডাকছি, তুমি কি কিছু বুঝতে পারতেছো, তুমি কি কিছু ফিলিংসটা বুঝতে পারতেছো আমার? তো এক বাক্যে বললো যে হ্যাঁ আমি পারতেছি। আচ্ছা, সে বললো যে সে বুঝতে পারছে, হ্যাঁ। আর তার হাতে যে এস লেখা এটার কোনো ব্যাখ্যা তোমাকে দেয়নি যে কেন এস লেখা? না গুরু আমি পরে গুরু মানে ওইটা বলার কারণ হচ্ছে আমার পিছনে এক স্যার দাঁড়ায় ছিল, এই কারণে আমি বলতেছি যে আমি তোমাকে এখানে কে জন্য ডাকছি, তুমি কি কিছু বুঝতে পারতেছো, মানে স্যারের সামনে হিটলি বলতেছি। আর ও বলতেছে হ্যাঁ আমি বুঝতে পারতেছি। পরে স্যার চলে গেল, ওখানে 2-3 মিনিট দাঁড়ায় ছিল, অটো ধরার জন্য দাঁড়ায় ছিল। পরে আমি গুরু ওর দিকে দেখে পুরো আমি আর মানে আমিতে নেই, ওরে যে বলবো যে তোমার নাম্বারটা দাও, তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, এসব কোনো কথাই কিন্তু গুরু হয়নি। আচ্ছা। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে কি আর করার, তো আবার এসএসসিতে দেখা হবে হয়তো যদি বেঁচে থাকি। আর ও বলতেছে যে এসএসসিতে দেখা হবে, হ্যাঁ এসএসসিতে দেখা হবে। তো আমি তো প্রপোজ করি নাই, ওই অতটুকু বলছি। তারপরে গুরু আমি যখন চলে যাবো, আচ্ছা ঠিক আছে তাহলে থাকো, আল্লাহ হাফেজ, এটা বলে চলে যাচ্ছিলাম গুরু। তো আমার ঘাড়ে হাত দেয়, বাম হাতটা দিয়ে ঘাড়ে একটা হাত দেয়, ঘাড়ে হাত দেওয়ার পরে আমি পিছনে ফিরি। তো বলে যে না গুরু আমি মিস করে গেছি। ও যখন বলছিল যে আচ্ছা ঠিক আছে থাক তাহলে বাসায় যাও, তাই আমি বলতেছি যে গুরু মানে তোমার সাথে যোগাযোগ না করতে পারলে তো আমার খারাপ লাগবে, এতটা একটা বন্ধুত্ব, এতটুকু বলছিলাম। তো বলছে যে এই শাকিল, তো মানে যোগাযোগটা কিভাবে করবা, কিছু তো বললো না, মানে কিছু তো বললে না, তখন আপনি করে বলতেছে। তাই আমি বললাম যে ও সরি আমি তো ভুলেই গেছি, আর তোমার দেখে আমি আসলে নাম্বার চাইতে মানে মনে নেই আমার। তো ওর বলতেছে যে আপনার নাম্বারটা লিখে দেন। তো আমি তখন আমার হাতে কিন্তু প্রশ্ন কাগজ আছে, বলছে কিসে লিখবো, তোমার মাথায় কাজ করছিল না? আচ্ছা। তখন গুরু ও বললো যে আপনার ফাইলের ভিতরে প্রশ্নটা দেন, আমি লিখে দিচ্ছি নাম্বারটা। তো নাম্বারটা গুরু ওইখানে লিখে দিল, লিখে দেওয়ার পরে গুরু চলে যায়। পরে নাম্বারটা লিখে দেওয়ার পরে গুরু চলে যায় না, ও আর কি
ওই ক্যাম্পাসের পেছনে একটা বাগান আছে গুরু, হুম পার্ক মতো আছে। হুম তো যেহেতু পরীক্ষা শেষ গুরু, তো ওরা গুরু বন্ধু বান্ধবীরা মিলে বাগানে যায়। হুম আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গুরু, ওর যে আর একটা বড় বোনের কথা আমি একটু আগে বললাম, মিম, ওর নাম মিম ছিল। ওর একটা বয়ফ্রেন্ড মানে ওই দিন প্রপোজ করছে আর কি, যেদিন পরীক্ষা শেষ ওই দিনই প্রপোজ করছে। আচ্ছা, মিমকে করেছে? হ্যাঁ, আচ্ছা। ওটা আমার সামনে আর কি। আমি এদিকে ওর ছোট বোনকে বলতেছি, আর ওইদিকে ওদিকে আর আচ্ছা, বাহ বাহ। মিমকে একটা ঘড়ি পরিয়ে দিল গুরু। হ্যাঁ এই এই আর কি নিয়ে এত, ওই নাইম, ওর নাম ছিল নাইম, ও নাইমকে নিয়ে ওই বাগানের ভিতরে ওইদিকে যায় হাঁটতে ঘুরতে। তো তখন আমি আসলে বিষয়টা দেখতে যাই যে ওদের সাথে বা ওর সাথে কেন গেল ওইদিকে। তো আমি আরো 2-3 জন ফ্রেন্ড নিয়ে হুম ওই পাঁচিল টপকা পিছন দিয়ে যাই। হুম ওরা যা দেখি যে আমি যাই গেছি, দৌড় মারা শুরু করছে আচ্ছা এই আর কি। তো দৌড় মারতে মারতে একসময় বইসা পড়লো এইখানে। হুম তো বইসা পড়লো, বইসা মনে করেন যে মুখটা ঢেকে ফেলছে লজ্জায়। হুম তো ওইখান থেকে গুরু আমরা ওই একসাথেই বাইর হই, একসাথে বের হয়ে ও একটা মানে অটো নিল, অটোতে যাচ্ছে বান্ধবীরা মিলে। হুম আর নাইম চলে গেল। তো তখন গুরু আমি আমার আব্বুর অফিসে যাব। হুম তো আর ওই দিন আব্বু অফিসেও নাই, কোনো একটা কাজে হয়তো সাতক্ষীরা সদরে আসছিল। হুম তো তখন গুরু মানে একটাই পরীক্ষা শেষ, তো এই সমস্ত তালবাল করতে করতে গুরু আপনার 2টা বেজে যায়। আচ্ছা তারপরে গুরু যেটা হয় আর কি, ও আমার বলতেছে যে আপনি যাবেন না। হুম তো আমি তখন দ্বিমত করতেছি, বাসায় যাব না অফিসে যাব। হুম তখন বলতে আপনি চলেন, অফিসে চলেন আপনার। তো ওই যে জায়গাটা দাঁড়ায় ছিলাম গুরু, ওইখানে কলেজ মোড় আর কি। তো ওইখান থেকে আর কি, আর 2টা বেজে গেছে, তখন আর অটো বা ভ্যান পাওয়াও অতটা ইজি না, হুম সবাই বাসায় চলে যাবে। তো একটা পাইছিলাম, তো ওরা যেটা উঠছে ওইটা আমার টাইনা উঠাইছে। আচ্ছা পরে ওইটাতে উঠছে, ওরা বলা বলি করতেছে যে, আমি বলতেছি আচ্ছা আমাদের বাসায় একদিন বেড়াতে এসো তোমরা। ও সবাইরে বলতেছে, সবাইকে উদ্দেশ্য করে বলতেছে। তো মানে প্রত্যুত্তরে জিম বলতেছে যে সবাই গেলেও তো আমি যাব না, আর আচ্ছা বেশি কথা বললে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিব কিন্তু। হুম তা বলছি এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিলে কিন্তু কান্দার কেউ নেই, আমার আব্বু আম্মু ছাড়া আর কান্দার কেউ নেই, হুম ঠিক আছে। আর আমি অকালে মরবো কেন, মরতেও চাই না, হুম ঠিক আছে। এইসব কথা বলতে বলতে গুরু ওই ইয়াতে চলে যাই, আমার আব্বুর অফিসে, ওখানে নেমে যাই। হুম তারপর গুরু যে জিনিসটা ফেস করলাম আমি, অটোতে যাচ্ছে, পিছন দিকে টানা তাকায় রয়েছে গুরু আমার দিকে। আমি মানে পিছন দিয়ে দেখতেছি যাচ্ছে, ওতে তাকায় রয়েছে, হুম তাকায় এরকম টাটা দিল গুরু, হাত উঁচু করে। আচ্ছা পরে বাসায় যায় গোসল টোসল করছে মনে হয়। আমি অফিসে যাওয়ার পরে মানে অফিসে লাঞ্চ এর ইয়ে ছিল, হুম তাই আমি লাঞ্চ সেরে গুরু আমি মনে মনে চিন্তা করতেছি, নাম্বারটা তো দিছে, নাম্বারটা কি আমি একটা ফোন দিব নাকি দিব না। হুম পরে গুরু আপনার নাম্বারটা আমি আমার ফোনে উঠে ফোন দিই। একবার ফোন দিই, মানে ফোনটা অ্যালাউ করে নেই, মানে ফোন রিসিভও করে নেই, কাটেও নেই, হুম রিং হয়ে কেটে গেছে। দ্বিতীয়বার ফোন দেওয়ার সাথে সাথে ধরছে, হুম বলছে হ্যালো কে, 2টা শব্দ ব্যবহার করছে। আমি বলতেছি আমি। তো সে আমি কে, আমি এক্ষুনি যার সাথে অটোতে আসলা, তো ও আচ্ছা আচ্ছা শাকিল। বলতেছি হ্যাঁ। তার বলতেছে আমি তো এই মাত্র গোসল করে আসলাম, 2-3 মিনিট পরে ফোন দাও। হুম পরে বলে গুরু ফোনটা কেটে দেয়। তারপরে গুরু আমি প্রায় 5-10 মিনিট পরে আমি আবার ফোন দেই। হুম ফোন দেওয়ার পরে স্মৃতিচারণ করতেছে, ও স্মৃতিচারণ করতেছে পরীক্ষা কেমন কি হয়েছে, কি আচ্ছা পরীক্ষার বিষয় দিয়ে স্মৃতিচারণ করতেছে। তো এগুলো বলতে বলতে পরে ওর কাছে মানে শুনতেছি যে ওর ফ্যামিলিতে কে কে আছে বা কারা আছে, এসব বলতে বলতে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার দাদি আসতেছে, রাখি তাহলে পরে কথা হবে। হুম ওই দিন গুরু আমি আবার বিকালে, যেহেতু পরীক্ষা শেষ, মানে ফিলিংসটা হচ্ছে আপনার পুরো হুম ফ্রি মাইন্ড ফ্রেশ, সে একটু ঘুরতে যেতে হবে বিকালে, এরকম একটা মন মানসিকতা ছিল। তো আপনার আমার এখানে একটা ভাই আছে মমিন ভাই, তো মমিন ভাই বলতেছে তুমি কি সাতক্ষীরা যাবা? তো আমি বলতেছি হ্যাঁ সাতক্ষীরা যাবো, সমস্যা নেই, চলো যাই ঘুরে আসি। সাতক্ষীরা যাই গুরু, উনি ওনার কাজে যায়, আমার সাথে একসাথে যাই। যাওয়ার পরে গুরু যেটা হয়, আমি যখন বাসায় আসতেছি বাইকটা উনি চালাচ্ছিল হুম আর আমি পিছনে বসেছিলাম।
তো ওনার সাথে শেয়ার করতেছি, আমার একসাথে চলাফেরা করি, ক্লোজ আর কি। হুম, তো বলতেছে এই ব্যাপার এই সেই। তো গুরু হঠাৎ করে আমি আমার ফোনে ওর আর একটা নাম্বার থেকে আমি মেসেজ দেখলাম। আচ্ছা, মেসেজটা এরকম ছিল, গুরু, আধার ঘরে মোমের বাতি তুমি আমার জীবন সাথী। কি আধার ঘরে মোমের বাতি তুমি আমার জীবন সাথী? হ্যাঁ গুরু। তা আমি মেসেজটা দিকে মানে আমি আমি বুঝতে পারছিলাম যে ওই দিছে। হ্যাঁ, তা আমি ওইটা আবার ফোন দিই, ফোন দেওয়ার পর ফোন কেটে দেয়, দিয়ে বলতেছে দাদি আছে পাশে, এখন কথা বলা যাবে না, এইসবগুলো মেসেজে লিখতেছে। আচ্ছা, তারপরে ওই দিন রাত্রে আর কথা হয় নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠছি আমি, গুরু ফজরের নামাজ পড়তে উঠে আর মানে ঘুমানোর অভ্যাসটা নাই। আচ্ছা, আচ্ছা, তো ফজরের নামাজ পড়ার পরে আপনার আমি আর ফোন দিইনি, ও আমার ফোন দিছিল একবার, আমি ফোনটা রেসপন্স করতে পারিনি যে কোনো কারণ। হুম, পরে ফোনে দেখলাম যে মেসেজ দিছে অনেকগুলো, কি হাই হ্যালো কি এই সমস্ত, হুম, আর ফোন দিছে তিন চারবার। পরে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছে যে আচ্ছা আমি তো এখন মানে আপুর বাসায় যাচ্ছি, আমি রাস্তায় গাড়িতে এখন কথা বলবো না, হুম, বাসায় যেয়ে ফোন দিব আমি। তাই বলতেছে আচ্ছা ঠিক আছে। ও বাসায় যায়, বাসায় যাওয়ার পরে আর ফোন দেয় নাই। আমিও একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, হুম, এই জন্য আমি ওর ফোন দিই নাই। হুম, তারপরে গুরু লাঞ্চ টাঞ্চ করার পরে আপনার ও একটা ফোন দেয়, আমার মিস কল দেয়, তখন আনুমানিক বিকাল 4টা বাজে। তো আমি তখন ফোন দিই, ফোন দেওয়ার পরে ও মানে একটু কাছে এসে জোরে বলতে হবে, আর আবার একটু একটু দ্রুত আগাতে হবে, হ্যাঁ, কারণ যেহেতু একটু মানে সময় আমাদের একটা বিষয় আছে। জি। হুম, তারপরে গুরু আমি এখানে কেমন আছি কি করতেছি এসবগুলো শুনতে শুনতে আবার বলতেছে দাদি আসতেছে রাখি তাহলে। হুম, পরে এরপরের দিন সেম কথা হয় এরকম, হাই হ্যালো কি অবস্থা কি করতেছে হুম। এসব কথা হতো। কিন্তু পরিষ্কার করে তোমার যে অনুভূতি তুমি এখন পর্যন্ত তো বলনি। না গুরু এবার যাচ্ছে। আচ্ছা, পরে গুরু যাই, আমি একদিন উইকেন্ডে যেতে হয় সাতক্ষীরায়। হুম, তো আমি সাতক্ষীরায় যাই, সাতক্ষীরা থেকে যখন গুরু আসতেছি তখন গুরু ওই দিন আব্বু ঢাকায় আসতেছে, আব্বুর সাতক্ষীরা নামাই দিয়ে বাইক নিয়ে যাচ্ছি। হুম, তখন আমার হঠাৎ ফোন দিছে, পরে আমি ফোনটা রিসিভ করে গাড়ি চালানো অবস্থায় কথা বলতেছি। তো বলতেছি যে কি বলো তুমি? তো বলতেছে কালকে তো আপু আর হচ্ছে নাইম ভাই ঘুরতে যাবে, হুম, আমিও যাচ্ছিলাম, তো ভাবলাম তোমার যদি সময় হয় তাহলে তুমি যাওয়া কিনা। তো আমি দেখলাম আব্বু বাসায় নেই আর ফিরে আসি, তাই আমি বললাম যে হ্যাঁ আমি যাব। হুম, তারপরে গুরু যাই ঘুরতে, ওখানে হুম, ঘুরতে যাওয়ার পরে গুরু মানে মানে অনেক দূর হাঁটছিলাম একসাথে, হাঁটার পর গল্প করতেছি বসে বসে। ওই এলাকার কিছু ছেলেবেলে ছিল, ওদের সাথে আমার একটু গ্যাঞ্জাম ছিল, আচ্ছা, আগে থেকে গ্যাঞ্জাম ছিল। সে কোনো একটা বিষয় গুরু, সেটা আমি বলতে চাচ্ছি না। না, দরকার না, আমাদের তো আলোচনার বিষয় না। তারপরে গুরু ওরা আর কি মানে ওই বর্ডার গার্ড ডেকে ওখানে গুরু আমাদেরকে মাইধর খাওয়ায় নেয়। মানে তুমি মার খাও? ওখানে ডাক দেয়, পরে বর্ডার গার্ড তুমি একাই খাও নাকি নাইমও খায়? নাইমও খায়। আচ্ছা, আর গুরু পরে মানে মারের কারণটা হচ্ছে যে তোমাদের বাসায় কোথায় কী করতে আসছো, কারে নিয়ে আসছো, আমার জিজ্ঞেস করছে। আমি বলছি যে আজকে শুক্রবার, হুম, আমার গার্লফ্রেন্ড ওর নাকি ঘুরতে আসছি, হুম, এতটুকু বলছি। আর সবচেয়ে জটিল যে বিষয়টা হয়ে গেছে ওইখানে, সেটা হচ্ছে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার কারণে সব কিছু ঠিক ছিল। আর ওরা জিজ্ঞেস করছে ও তোমার কী হয়, ও বলছে আমার হাজব্যান্ড, হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ, এতটুকু বলছে। ওগুলো থমকে গেছিল ওইখানে। এই কারণে তো তোমাকে এসএমএস পাঠিয়েছে, আধার ঘরে মোমের বাতি তুমি আমার জীবন সাথী। ও তো পুরো- ঠিকই আছে। এই জায়গায় কি একটা বিরতি নেওয়া যায়? আমাকে নিতে বলছে, কারণ আমরা ছোট বিরতি নিই, বিরতির পর আমরা শুনবো যে আসলে কোথাও গুজবে কান দিয়ে না, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড এমনি ঘুরতে আসছি, হুম, এতটুকুই। তো ওনার মোটে বিশ্বাস করলো না। আর আচ্ছা, পরে মেইন যেটা ধরা খায়, ওই নাইমের কারণে ধরা খায় ওরা, ফার্স্টে ধরা খায়। হুম, ধরা খাওয়ার পরে ওরা বলতেছে যে মানে মানে ওরা হঠাৎ বলে ফেলছে যে আমাদের সাথে আরও দুজন আছে। আমি ওরা যখন ধরাটা খাইছে তখন যখন আমার কাছে ফোন দিছে নাইম, তখন আমি বলছি যে তুমি বলো না যে আমরা আছি দুইজন, হুম, তাহলে ওখানে যে আমি গার্জিয়ান হয়ে তোমাদেরকে ছাড়া আনতে পারবো, হুম। আদারওয়াইজ কোনো অপশন নেই। পরে তুমি হবা অভিভাবক?
না তখন যে বলবো যে আমার আচ্ছা ফ্রেন্ড আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ একজন হয়ে আনবা তাদের, নিয়ে আসতে হবে। সাক্ষী হবা। আচ্ছা জি। তো তখন গুরু ওরা যখন বলে ফেলছে তখন বলছে যে ওদের দুজনেরও ডাক দাও। আচ্ছা তা আমাদের দুজনকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে গুরু এই কাহিনীটা হয়েছে। হুম পরে গুরু যখন বলতেছে যে মানে এই মেয়ে তো আর দেয়া যাবে না, এই এক কথা বলতেছে, ওর মানে ছেলে এক কথা বলতেছে। পরে গুরু কি করলো, ওর গার্জিয়ানকে খবর দিল। আচ্ছা মানে ওর মাটা এগুলো ফোন দিয়ে তখনও মিথ্যা কথা বলতেছে। হুম তখন কি বলতেছে যে তোমার নাম কি, তা বলে আমার নাম তামান্না। তো বলতেছে যে যে তোমার আম্মু জানে যে তুমি যে আসছো? তো বলতেছে যে হ্যাঁ আমি জানি। হুম তামান্না আসলে হচ্ছে ওর একটা কাজিন, ওর চাচাতো বোন। হুম। ওর তো মিথ্যা কথা বলাগুলো কারণ কি? একবার স্বামী একবার নিজের নাম, কারণ অভিভাবকের কাছে তো খবর চলে গেছে ততক্ষণ নাকি? না গুরু ও তখনও আসলে- যায়নি? না, আচ্ছা ওর তো ওইটা তো চাচির কাছে আর কি ফোন দিছে। পরে ওর চাচির কাছে যখন ফোন দিছে যে আপনার মেয়ের নাম কি, তো তখন সে বলছে আমার মেয়ের নাম তামান্না। তো বলছে সে এখন কোথায়? তা বোধহয় যে আমার পাশে বসে আছে। এইখানে গুরু আরেকটা ধরা। তো গুরু যেটা হলো, পরে ওর গার্জিয়ান আসলো, ওর বোনের বাসা ছিল, ওই যে বললাম না গুরু ওর বোনের বাসায় গেছিল, ওর বোনের বাসাটা নিয়ারেস্ট ছিল, কাছাকাছি ছিল। আচ্ছা ওর বোনের বোনায় ওর দাদি টাদি আসছে, দাদি আসার পরে ওর ওইখান দিয়ে নিয়ে যাবে। তো এক মানে একজন বলতেছে ফাইজলামি করে, তো আজকে একটা বিয়েটা দিয়ে দাও, হুম ফাইজলামি করে বলতেছে। তো আবার বলতেছে যে আমার বলতেছে তোমার বাসা থেকে কাউরে বলো একটা আংটি নিয়ে আসতে, বাহ বিয়েটা হয়ে যাক। বাহ বাহ বাহ, এ তো একদম 5G মেয়ে। তা আমি বলতেছি যে তুমি কি চাও যে এখন তোমার বিয়ে শাদী করি আমি, আমি এখন মনে করো যে আমার তো নিজের ফিউচার নেই, এখন আমি নিজের ফিউচার কি দুর্দান্ত প্রেম! ক্লাস 8-এ পড়া ছেলে বলছে আমার ফিউচার নেই, 8-এ পড়া মেয়ে বলছে আংটি নিয়ে আসো। অদ্ভুত প্রেম। তো লাইলি মজনু হার মেনে যাবে তোমাদের কাছে। হ্যাঁ বলো। তারপরে গুরু ওখানে বলতেছে যে একটা আংটি নিয়ে আসতে বলো তাহলে হয়ে যাবে। হুম তাই আমি বললাম যে না আমি আংটি নিয়ে আসতে বলতে পারবো না, তা আপনারা যা পারেন করেন। এখানে তো আমি সত্য কথা বলছি, এটা তো বিশ্বাস হবে না জানি। আসলে এখন তো গুরু বাংলাদেশটাই এমন হয়ে গেছে একটা এই তোমাদের এইসব প্রেমের কারণেই তো ঢাকা মানে সারা বাংলাদেশে বেত এখনো ব্যবহারযোগ্য হয়। ঠিকই আছে, বেত জানি বাংলাদেশ থেকে উধাও না হয়, এটা খুব বিনীত আবেদন থাকলো। কিছু কিছু ক্ষেত্রে বেতের ব্যবহার খুব অপরিহার্য হয়ে যাচ্ছে। না গুরু, এই যে জায়গায় যে মিসিংটা করছে সে বেত্রাঘাত তো তার উপর হওয়া উচিত। তার না মানে আমি অবাক হচ্ছি তোমাদের কথা শুনে যে ক্লাস 8-এ পড়া ছেলে মেয়ে তোমরা বাইরে আবার ডেটিংও বোঝো, মানে সে ডেটিংও গেছো, যে ধরাও খাচ্ছ, ধরা খেয়ে আবার কেউ বলছে আমার স্বামী, কেউ বলছে আমার গার্লফ্রেন্ড। মানে কত অ্যাডভান্স তোমরা! আসলে তোমাদের কাছে তো আমরা আসলে দুগ্ধ শিশু। না আসলেই তোমরা দুগ্ধ শিশু তোমাদের কাছে। মানে কি এই বুদ্ধিগুলো যদি ভালো কাজে লাগানো হতো তাহলে মনে খুব ভালো হতো। আচ্ছা দেখি আমরা এগোতে থাকি কি হয়, সামনে আরো কত কি আসে শুনি। তারপরে গুরু ওর গার্জিয়ান ওরা নিয়ে যায়, পরে ওখান থেকে আমিও চলে আসি। ওর গার্জিয়ান কে আসে? ওর গার্জিয়ান আসে ওর বোন আর ওর দুলাভাই। আচ্ছা এসে কি বলে, তোমাকে কি বলে? তো আমাকে বলতেছে যে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, এসব বলে শুনছে। শোনার পর আমি বলছি যে এই যে আমার ইন্ট্রো যেটা আমি সেটা বলছি। বলার পর বলতেছে ওর বোন আর দুলাভাই ওরে মারতেছে। ওইখানে? হ্যাঁ তুই ইচ্ছা করে বললি কেন? আচ্ছা শুধু শুধু তো মারটা খাওয়ানোর দরকার ছিল না। আচ্ছা এসব ওরা আর কি তুরস্ক আচ্ছা যাও। করতেছে। হ্যাঁ তারপরে? এগুলো বলতে বলতে ওর বাসায় নিয়ে গেছে। পরে আমরা চলে আসছি ওখান থেকে। হুম চলে আসার পর গুরু আমি ওর ফোন নাম্বারটা ব্লক করে দেই। তুমি ব্লক করে দাও? হ্যাঁ। কেন? এই প্রেম গেল কই? না গুরু এটা তো মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলছে। না মানে যত মার তো খেয়েছো প্রেমের কারণে, কিন্তু তাহলে ব্লক কেন করলাম? মানে রাগে? হ্যাঁ আমি আর কথা বলবো না। আচ্ছা শিক্ষা হয়েছে মোটামুটি একটা। পরে ওই যে গুরু কি জানি কথা আছে না যে প্যাদানির নাম বাবাজি, এরকম কি একটা প্রবাদ আছে, তো ওটা হওয়ার পর মোটামুটি শিক্ষা হয়েছে। তারপর? তারপরে গুরু আমি যখন মানে ফোনটা ব্লক করে দিয়ে নাম্বারটা ব্লক করে দিছি, হুম তারপরে গুরু মানে অন্য নাম্বার দিয়ে ফোন দিছে। হুম ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি না সরি আসলে। হুম তো ওইখানে আমি মানে কি যে বলছি আমি নিজেও জানি না। হুম তুমি তোমার ফালতু কথা বলো না, এসব ফালতু কথা আমার সাথে বলে আর লাভ নেই, হুম ঠিক আছে? অতএব তোমার সাথে আমি আর কথা বলবো না, হুম তুমি ওই জায়গায় অফ যাও। হুম পরে গুরু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আচ্ছা না আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তোমার ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ হুম এইটা বড় আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবে না? হুম। তারপরে গুরু মানে আমি বললাম কি যে না তোমার এসব ঢং এগুলো নাটক এগুলো বাদ দাও,
ঠিক আছে, তুমি যে জায়গায় যে কথা বলার দরকার সেই জায়গায় সেটা না বলে মিথ্যা কথা বলো কেন? তুমি তো অনেক মিথ্যা কথা বলো দেখতেছি। আর মিথ্যা কথা বলা, আমি নিজে মিথ্যা বলি না, এটা বললে মিথ্যা কথা বলা হয়ে যায় মিথ্যা না? সবাই বলে, টুকটাক বিপদে জি। পড়লে বলতে হয়, অনেকে বলে। জি। যে তুমি কি বলার চেষ্টা কম করো। জি, আচ্ছা, আমি মিথ্যা কথা পছন্দ করি না। গুড। এই জিনিসটা আমিও করি না, বলি না যে সেটা না। জি। মানে পৃথিবীতে এমন কিছু মুহূর্ত আসে যে সময় আসলে বের হয়ে যায় মুখ দিয়ে, মানে বাঁচার জন্য বের হয়ে যায়। সবাই তো বাঁচতে চায়, কিন্তু আমিও মানে এই বিষয়টাকে খুব অপছন্দ করি, মিথ্যা কথা বলা। তারপরে গুরু যখন কান্নাকাটি করতেছে, পরে ওর বোন আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি একটু বাসায় এসে দেখে যান ওর কি অবস্থা, হুম তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কি। হুম তো আমি বললাম যে আমি বাসায় যাব। তো আমি আমার ওই মানে আরেকটা ফ্রেন্ড ছিল, অন্য একটা ফ্রেন্ড, হুম ওর নিয়ে ওর বাসায় যাই। আচ্ছা, ওর বাসায় যেয়ে দেখি যে এগুলো মাথা রাতা দেওয়ালে মানে মারছে কি জানি না, ওরে কি মানে কিভাবে যে মাথা ফুলাইছে আমি জানি না। তারপরে হাতের আঙুল মাঙুল সব ফুলে গেছে, বাড়িটা দিয়া। কেন মানে কে কে এত মারলো? ওর বাসায় মনে হয় পিটাইছে। আচ্ছা, মানে যাওয়ার পরে আবার আরেক মানে দফা হয়েছে। মেবি। আচ্ছা, পরে আমি দেখে বললাম যে এই অবস্থা কেন, তো আর কোনো কথা বলতেছে না। বাসায় কে ছিল তুমি যখন যাও? ওর বাসায় ছিল ওর দাদি। মা বাবা কই? ওর মা বাবা ঢাকাতে থাকতো। ও কার কাছে থাকতো? ওর দাদির কাছে থাকতো। মানে ওর মা বাবা কি ঢাকায় থাকতো সবসময়? হ্যাঁ আরও সাতক্ষীরাতে পড়াশোনা করতো? হ্যাঁ, গ্রামে থেকে পড়াশোনা করতো। আচ্ছা আচ্ছা, তার মানে প্রপার অভিভাবক মা বাবা ছিলেন না, না। দাদি ছিলেন। আর দাদি তো খুব একটা মনে হয় না, যেহেতু বৃদ্ধা জি। মানুষ, তো খুব একটা আসলে তো সুযোগ হয়ে ওঠে না। জি জি জি। ও আচ্ছা, এই সুযোগটাকে কাজে লাগাই। ওকে, তারপর? তারপরে গুরু ওর বাসায় যাই। বাসায় যাওয়ার পরে যখন এই অবস্থা দেখি, তো ওর দাদি আমার বসতে বলে হুম আর বলতেছে যে তুমি কিছু মনে করো না বাবা, আমি ওইটা তোমার কাছে ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। হুম হুম তাই আমি বললাম যে না, এটা তো ক্ষমা চাওয়ার মতো বিষয় না। হুম মিথ্যা কথা তো মানুষ বলে, তো এটা কি ধরনের মিথ্যা কথা? হুম এটা তো কোনো মিথ্যা কথা হতে পারে না। তো হুম এখন যদি আল্লাহ না করে যদি আমাকে তারা জেলে দিয়ে দিত বা হাজতে দিয়ে দিত, হুম হুম তখন আপনি বিষয়টা কি কি কই দাঁড়াতো? যেত? তখন বিষয়টা কি দাঁড়াতো? অলমোস্ট যেদিন গুরু মানে ওই বিষয়টা হইছে, তার পরের দিন অলরেডি আমি অফিসে যে বসছি, ওখানে অলরেডি 3-4 জন পুলিশ চলে আসছে কেন? রেপুটেশন করতে আর কি। ও মানে তোমার এই বিষয়টাকে কেন্দ্র করে? জি জি জি, ওখান থেকে ওনারা বলছে যে আপনার থানার এরকম ইয়ে আছে, তো ওইটা একটু খোঁজখবর নিয়ে দেখেন। পরে অফিসে আসছে, অফিসে এসে বলছে এবং আমি শুধু শাকিল- শুধু একটু তোমাকে থামিয়ে বলি, পূর্ণতে এটা কিন্তু খুব ক্রমাগত এবং খুব চোখে পড়ে আমাদের প্রায় ছেলে মেয়ে, মানে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যখন বাইরে ডেটিংয়ে যায়, তারা কারোর কাছে ধরা খেলেই তারা বলে আমরা স্বামী স্ত্রী। এটা কিন্তু খুব কমন একটা মানে সত্যি কথা বলে না। সত্য, যে ধরা খেলেই বলে স্বামী স্ত্রী, কিন্তু তারা বলে না যে আমার বয়ফ্রেন্ড কি আমার গার্লফ্রেন্ড। তারা বলে ফেলে স্বামী স্ত্রী, মনে করে থাকে স্বামী স্ত্রী বললে হয়তো পার পেয়ে যাব। কিন্তু তারা বোঝে না যে একটা স্বামী স্ত্রীর সম্পর্কর যে মূল্য, সেই মূল্যটা তাদের কাছে হয়তো নেই, কিন্তু যাদের কাছে তারা বলে তারা একটু মোটামুটি বোঝে এই বিষয়গুলো। সেটাই। তো ধরা খাওয়ার পথ আসলে তারাই তৈরি করে এই সম্পর্কগুলোর নাম নিয়ে। তারপর? পুলিশ আসে গুরু ওখানে অফিসে, সিভিল ড্রেসে আসে। হুম তো এসে বলতেছে যে তোমার নাম শাকিল? আমি বলতেছি হ্যাঁ। তো বলছে আমাদের কাছে ইনফরমেশন আছে যে কালকে যে বিষয়টা হয়েছে ওই মেয়ে নাকি তোমার বাসায় আছে। তাই আমি গুরু, মেয়ে তো আমার বাসায় নাই। আমি 100% শিওর এবং ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে ওনাদেরকে বলতেছি যে আমার বাসায় তো মেয়ে নাই। হুম এটা তো আপনি কিভাবে জানলেন? হুম এটা তো ঢপু দিচ্ছেন আপনি আমাকে। হুম তো বলতেছে যে না আমরা জানি তোমার বাসায় আছে। তাই আমি বললাম যে আপনি যদি আমার বাসায় যেয়ে পান, হুম তাহলে আপনি যা বলবেন আমি তাই মেনে নিব। আর যদি না পান তাহলে আপনার কি হবে? আপনি কি বলবেন? মানে আমি যে এত বড় চ্যালেঞ্জ দিচ্ছি, এই চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আপনি আমাকে কি চ্যালেঞ্জ দিবেন? হুম তখন আর কোনো কথা বলছে না, বলে একটা সিগারেট নিয়ে আসো। আচ্ছা, ওকে, তারপরে তারপর? তারপরে গুরু মানে ওনার ওখান থেকে চলে যায়। পরে গুরু কি করছে, পরে বলতেছে যে না আসলে আমরা আসলে খোঁজখবর নিতে আসছিলাম যে তোমার কোনো কিছু হয়েছে কিনা, তোমার যদি কোনো কিছু হয় অবশ্যই ফোন দিয়ে জানাবো, আমরা হেল্প করার জন্য সবসময় আসি। আচ্ছা, ঠিক আছে। তারপরে তুমি তার বাড়িতে যেয়ে দেখো তার হাত পা ফোলা টোলা মারটা আর কি জি জি এরকম। জি জি। ওকে, তারপর? তারপর গুরু ওর বাসা থেকে চলে আসি। পরে ওর দাদি আমার অনেক কিছু বুঝাইলো, বোঝানোর পরে গুরু আমি বুঝলাম। বোঝার পর নাম্বারটা আনব্লক করি, হুম দিয়ে গুরু রাত্রে ও গুরু আর একটা কথা বলি, হুম ও এমন একটা মেয়ে ছিল যার কোনো ফেসবুক বা সোশ্যাল কোনো অ্যাকাউন্ট ছিল না। আচ্ছা ও শুধু ফোনেই কথা হতো ওর সাথে, আচ্ছা, এই আর কি। হ্যাঁ তো গুরু আমি যখন বাসায় চলে আসি, বাসায় চলে আসার পরে গুরু মানে রাত্রে ফোন দেয়। হুম রাত্রে ফোন দেওয়ার পরে আমার কথা বলিনি, আমি খেয়ে ঘুমায় পড়ছিলাম। হুম
পরের দিন গুরু আমার ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলতেছে যে কেমন আছো, কি বিষয়, এই সেই। হুম তো শুধু কান্নাকাটি করে, ফোন দেয় শুধু কান্নাকাটি করে যে না। আর গুরু আমিও মেনে নিলাম যে না, বিষয়টা একবার ভুল করছে, হুম আমি দেখি নেক্সট টাইম কি হয় বা সামনে কি হয়। তো গুরু যখন আমার ফোন দেয় তখন আমি বলতেছি যে তুমি এই কথাটা কেন বলছিলা? হুম তো বলতেছে আমি আবেগে বলছি। আবেগ। হ্যাঁ। হুম তারপরে গুরু আমি বলতেছি যে এটা কি ধরনের আবেগ? এটা তো কোনো আবেগ না, এটা তো কেউ শুনলে মেনে নেবে না। হ্যাঁ, আর তোমাকে দেখলে কি মনে হয় তুমি বিবাহিত স্ত্রী? হুম, ওরা এইভাবে বুঝাচ্ছি আমি। তো ও কোনো কথা বলে না, শুধু কথা শুনে যায়। পরে আমি গুরু ইন্ডিয়ায় যাই, হুম ওর সাথে ওই দিন ওই রাত্রে কথা বলার পরে ওর বলতেছে আমি কালকে সকালে একটু ইন্ডিয়া যাব। হুম সো আমি হয়তো মানে তোমার সাথে কন্টিনিউয়াসলি কথা না বলতে পারলেও ওখান থেকে ফোন দিব। তা বলতেছে ইন্ডিয়ায় কি একা যাচ্ছ? আমি বলছি না, আমি ফ্যামিলি সহ ইন্ডিয়া যাচ্ছি। হুম তো বলছে যে কয়টার সময় যাবো? আমি বললাম আমি ভোর 4টার সময় বাসা থেকে বেরোবো। তো যাইতে যাইতে হয়তো 6টা বাজবে, ওখানে 6টার সময় বর্ডারটা খুলবে। তা বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু তোমার তো একটা বার দেখতে ইচ্ছা করতেছে আমার। হুম তাই আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি রাস্তায় এসে দাঁড়াও, রাস্তায় দেখা হবে, আমি কিন্তু ওখানে দাঁড়াবো না। হুম তো গুরু সত্যি সে রাস্তায় আসে। রাত 4টার সময় আমি ওখান থেকে বাসার থেকে বের হই। আমার বাসার থেকে ওর বাসার ওইখানে যেতে মিনিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে। হুম তো যখন গুরু গাড়িতে করে যাচ্ছি, যাওয়ার সময় গুরু সত্যিই সে ওখানে দাঁড়ায়। কোথায় দাঁড়িয়ে থাকে সে? রাস্তায়। তুমি কি ঢপ দিচ্ছ? না গুরু, ঢপ না, জেনুইন। এই পূর্ণতা কি বলে তুমি শুনছো? তুমি শুনছি। মিথ্যা বলে লাভ আছে গুরু? ভোর 4টার সময় সে মেয়ে, মানে 4টার মতো অন্ধকার। হ্যাঁ। গুরুজি ফ্যামিলি তো সাথে থাকে না, না ফ্যামিলির সাথে স্বাধীনতা না বোধ থাকলেও কিন্তু তোমার দাদি তো থাকে নাকি? দাদি ঘুমিয়ে গেছে হিসাব ঘুমিয়ে নেই? গেছে ঘুমিয়ে হয়তো। গেছে। মানে বাড়িতে আর কেউ থাকে না, শুধু দাদি আর বড় সে? বোন থাকে, ওই যে 2 বোন তো গুরু প্রেম প্রীতি করে বেড়ায়, এটা হচ্ছে হ্যাবিট। আচ্ছা, তার মানে বড় বোন প্রেমে ব্যস্ত, সেও সারা রাত কথা বলে ঘুমন্ত, দাদি তো এমনি বয়স্ক মানুষ তো। আর সে ভোর 4টার সময় বাড়ি থেকে বেরে কোথায় কোথায় আছে? জি, মানে বেরে কোথায় দাঁড়িয়ে আছে? রাস্তায়? আর রাস্তার সাইডে দাঁড়ায় আছে। মানে তুমি ওই রাস্তাতে যাবে, তুমি কিসে যাচ্ছিলে? আমি গুরু গাড়িতে যাচ্ছি। মানে কি গাড়ি? প্রাইভেট কার নাকি বাস নাকি সে? না, আমাদের একটা ওখানে গুরু মাহিন্দ্র চলে গুরু, আচ্ছা মাহিন্দ্র সিএনজি জাতীয়। আচ্ছা আচ্ছা, তোমরা যাচ্ছ, জি। তোমার সাথে তোমার বাবা মা আছে। হ্যাঁ। আর সে ভোর 4টার সময় একা। হুম। তুমি কি আদৌ শুনছো পূর্ণতা? শুনছি। আমি সত্যি সত্যি শুনছি, কিন্তু আমি কি বলবো? ভোর 4টার সময় ক্লাস 8-এ পড়া একটা মেয়ে, 14-15 বছরের একটা মেয়ে, প্রেমের কারণে ভালোবাসার কারণে, অবশ্যই প্রেমের কারণে ভালোবাসার কারণে, সে কোনো কিছু চিন্তা না করে এর আগে একটা অঘটন ঘটিয়েছে। এই বিয়ে শাদির কথা বলে পুলিশ টুলিশ একাকার হয়েছে, মারধর খাওয়ার পর সে ভোর 4টার সময় রাস্তায় দাঁড়িয়ে আছে। যে কোনো দুর্ঘটনা তার সাথে ঘটতে পারতো, আরো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারতো। আবার তুমি তাকে আসতেও বলেছো। ও নিজেই জোর করতেছে যেগুলো আমি আমি মানে আমাকে দেখবে বারবারই বলতেছে। আমি এখন রাত 4টার সময় এসে কি করবো? আমার কয় সেকেন্ড বা দেখতে পাবো, আমি হয়তো রানিং চলে যাবো, ওখান তো স্লো করবে না গাড়ি। তারপরে ওগুলো বারবার অনুরোধ করার কারণে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো তাহলে আসো, কোনো সমস্যা নেই। ভোর 4টার সময় একটা মেয়ে, যেখানে পুরো অন্ধকার, ভোর 4টা, শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো অন্ধকার, সবসময় তখনও অন্ধকার। মানে আলো ওঠে না ওভাবে, সেই সময় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জি গুরু। বাবা রে বাবা, কি প্রেম! এত প্রেম জানি আমাদের জীবনে না আসে ভাই। তারপরে গুরু আমি ওখান থেকে চলে যাই, পরে মনে হয় বাসায় চলে যায়, আমার দেখে সাথে সাথে বাসায় চলে যায়। আমার শুধু দেখছে, আমি দেখছি যে ব্যাক করতেছে, চলে যাচ্ছে, হুম। টর্চ লাইট নিয়ে চলে যায়, আমিও চলে যাই। ওর বাসা থেকে ওটা কত দূর, মানে ওই রাস্তাটা? রাস্তাটা মানে 5 মিনিটের দূরত্ব, হেঁটে গেলে 5 মিনিট লাগবে। তারপর ভোর 4টার সময় আমাকে বললে আমি তো জীবনে যাবো না, আমি এখনো যাবো না। ভোর 4টার সময় আমি 5 মিনিট কেন, 5 স্টেপ হলেও তো আমি যাবো না। সাহসিকতার দরকার আছে, সাহস ছিল হয়তো সেই কারণে আসছে। হ্যাঁ। তারপরে গুরু আমি ইন্ডিয়া চলে যাই। হুম। ইন্ডিয়া যাওয়ার কারণে আর কথা কথা হয় না। বর্ডারে দাঁড়ায় বলছি যে তুমি যে এই যে অকারেন্সটা করছো না, যে বিহেভটা করছো, এই বিহেভের মানে পানিশমেন্ট স্বরূপ আমি ইন্ডিয়া চলে যাচ্ছি। হুম। তো গুরু আমি ইন্ডিয়াতে থাকি বেশ কয়েকদিন, 10-15 দিন। ওখান থেকে আর ফোন দিয়ে কথা বলা হয়ে ওঠেনি। 1-2বার ফোন দিলেও সেই ফোনটার রেসপন্স হয় না, তাই আর ফোন দেয়নি। হুম। পরে যখন দেশে আসি, দেশে আসার পরে মানে মোবাইলটা খোলার পরে এত পরিমাণ SMS গুরু, হুম। যে SMS গুলো আমার ফোনে আজও আছে, হুম।
তো মানে মেসেজেসগুলো মানে মানে সে যে কী সব লিখছে গুরু আমি নিজেও জানি না। কী করো তুমি, ইন্ডিয়ায় চলে গেছো কি পার্মানেন্টলি নাকি? আমার সাথে কথা বলছো না, কোনো যোগাযোগ নাই, এই সেই। হ্যাঁ, তো আমি আবার ওরে ফোন দিলাম, বাসায় আসে, এই তো বাসায় আসছি এই। তারপরে গুরু যেটা হলো যে তখন রোজার মাস চলে আসতেছে, আপনার বেশ কয়েকদিন বাকি আছে রোজার, আমি ইন্ডিয়াতে আসতেছি 10-15 দিন লাগছে। তো রোজা চলে আসছে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো সামনে তো রোজার মাস আসতেছে, তো এখন তো রোজা থাকতে হবে, সারাদিন বক বক করলে তো রোজা হবে না, তো কথাটা একটু কিন্তু কম বলবো আমি, সেই হিসাবে আর অফিসে থাকতে হয়, সো অফিস টাইমে তো কথা বলবো না সন্ধ্যা। আচ্ছা শাকিল, আমি একটা প্রশ্ন করি। গল্প চলাকালীন সময় যতটুকু পর্যন্ত তুমি আছো এখন, তোমার শুরুর দিকে যে পরিমাণ প্রেম, ভালোবাসা, উন্মাদনা কিংবা পাগলামি যায় কাজ করছিল না কেন, তার সৌন্দর্যের কারণে, প্রথমত তার সৌন্দর্যের কারণে, মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, জি। তুমি বেশ কয়েকবার বলেছো। এখন এই মুহূর্তে তোমার গল্পে এখানে কি মনে হচ্ছে না যে তুমি একটু তার থেকে সরে আসতে চাচ্ছ, তাকে খুব একটা তুমি পাত্তা দিতে চাচ্ছ না, কিংবা ছেড়ে দে মা, কান্দে বাঁচি, এরকম একটা টাইপের? গুরু ওইটা তো যেদিন আমি মার খেয়েছো ওই ঘটনার পর মায়ের থেকে পর থেকে আমি টোটালি এই বিষয়টা সরে আসতে চাচ্ছ, অ্যাভয়েড করতে চাচ্ছি, কিন্তু পারছো না পুরোপুরি। আচ্ছা, মানে ডিরেক্টলি বলতেও পারতেছি না, বলতে পারছো না, বুঝতে পেরেছি। আই হ্যাভ টু লিভ। তারপরে গুরু যেটা হয়, মানে রোজার মাস চলে আসে, পরে আমাকে ডাক দেয় একদিন, মানে রোজা যখন চলতেছে, তো 2-3টা রোজার পরে আমাকে একদিন ফোনে ডাক দেয়, আচ্ছা আসো তো একদিন একটু সামনাসামনি কথা বলি। তাই বলছি এখন আমি তো আসতে পারবো না। তো অনেকবার বলছে, মানে মেসেজ অন্তত 10-15 বার মেসেজে লিখছে। তারপরে এগুলো আমি যাওয়ার পরে দেখি যে ও সত্যি অসুস্থ অনেক। তো কি হয়েছে, তো আমি যখন ইন্ডিয়ায় ছিলাম তখন নাকি ঘুমের ওষুধ খাইছিল অনেক, তোমাকে দেখতে না পেয়ে। হ্যাঁ, আচ্ছা, তো মানে না এই মেসেজটা, মানে এই কথাটা ওর বোন বলে যে আপনি একটু আসেন, একটু দেখা করবো আপনার সাথে। মানে ওর বোনের কি অবস্থা সেটা বলে নাই আমাকে। তো আমি যখন ওর বাসায় যাই দেখি যে স্যালাইন ট্যালাইন দেওয়া আছে, অনেক অসুস্থ। তখন যে এটা কিভাবে হয়েছে, তা বলতেছে যে মানে এমনি, এমনি। আর ওর বোন বলতেছে যে আপনার সাথে কথা বলে না, বা না দেখতে পেয়ে এই সমস্তগুলো করছে, ঘুমের ওষুধ খাইছে। এর আগে গুরু আর একটা পয়েন্ট আমি মিস করে গেছি। এত মিস করো কেন তুমি? না মানে সেই মিসটা হচ্ছে, এত মিস করলে কিন্তু মুশকিল, গল্পের ছন্দপতন হয়ে যায়। মানে ওর একটা শ্বাসকষ্ট ছিল গুরু। তো যখন গুরু ওই যে আপনার ঘুরতে গেছিলাম, ঘুরতে যাওয়ার পরে যখন আমি ওর সাথে কথা বলা অ্যাভয়েড করি, তখন ও একদম দম বন্ধ হয়ে মারা যাওয়ার মতো উপক্রম হয়ে গেছিল। পরে হাসপাতালে নিয়ে হয়েছিল। পরে হাসপাতালে যখন যাই তখন আমার শুধু বলতেছে যে তুই কিছু বুঝিস না আমার দিকে, তখন তো মানে ভুল বলতেছে আন্দাজে, তো তুমি কি বুঝতে পারো না, বা তুই কি বুঝতে পারিস না আমি কি চাই, আমি কি বলতে চাই, আমি আমার কথা কিছু বুঝিস না, তুই আমার চোখের দিকে তাকালে, এই সমস্তগুলো বলতো। তা আমি যখন ওখানে আবার গেছি গুরু, তখন ওর কথা বলার বাকশক্তিটুকু নাই, এত পরিমাণ অসুস্থ। তো আমি ওইখান থেকে দেখে আমি চলে আসার পরে গুরু যখন ও একটু মানে মানে স্বাভাবিক হয়, তখন গুরু আমার একটা ফোন দেয়, তো বলতেছে যে এখন থেকে আমিও ভালো হয়ে যাব, তুমিও ভালো হয়ে যাবো। তবে মানে তা বলতেছে যে ভালো হয়ে যাবো, মানে ভালো হয়ে যাব। তো আমি বিষয়টা বুঝতে পারি আস্তে আস্তে, হয়তো আর কথাটা তো বলবে না এই কারণে। আমি মনে মনে বলতেছি যাক ভালোই হয়েছে। পরে গুরু এরকম অসুস্থতায় ওর কাটে প্রায় 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ আর কথাটা তো হয় নাই। তারপরে গুরু আপনার 1 সপ্তাহ পরে ঈদ চলে আসে প্রায়। যখন ঈদ চলে আসে, তো ঈদের প্ল্যানিং করতেছিল, ফোন দেওয়ার পরে ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা ছিল। তো ঈদের দিন যেটা করছি, আমার বন্ধু বান্ধব যারা ছিল ওদের বলছি না আমি কোথাও ঘুরতে যাব না, আমি বাসা থাকবো, মানে ওরা নিয়ে যে যাবো গুরু ঘুরতে, না এইটা গোপন করছিলাম। তো গুরু যেটা হইলো, বিকালবেলা দুপুর থেকে ফোন দিচ্ছি আর ফোন অফ, ফোন সুইচ অফ, ওর ফোনে আর ফোন ঢুকাতে পারতেছি না। তারপরে গুরু আমি যখন সন্ধ্যা হয়ে যায় তখন ফোনটা অন করে, তো আমি বলতেছি যে তুমি বললা যে ঘুরতে যাওয়া, কিন্তু ফোনটা বন্ধ করে দিছো, কারণটা কি? তা বলতেছে যে ফোনে চার্জ ছিল না। আমি বললাম এটা কোনো কথা, তোমার জন্য বসে, আর তোমার ফোনে মনে করো চার্জ নেই, তোমার তো জানা উচিত যে ঘুরতে যেতে হবে, বা তুমি বলছো। তো বলতেছে আমার শরীর ভালো নাই, এই জন্য যাই নাই।
তখন গুরু আমি বুঝতে পারলাম যে না আসলেই এটা অ্যাভয়েড করতেছে। হুম তখন আর ওইভাবে কথাবার্তা হতো না, ভালো মন্দ জিজ্ঞাসা করতো বা কখন কি করতেছি না করতেছি জিজ্ঞাসা করতো রেগুলার। তারপরে গুরু ঈদের 3 দিনের মাথায় বলে যে আচ্ছা তোমার সাথে ফাইনালি ব্রেকআপ, ঠিক আছে? তো- আচ্ছা, হঠাৎ করে বলো ফাইনালি ব্রেকআপ। হ্যাঁ, ওকে। তাই আমি বললাম যে তুমি না বলতে যে আমার সাথে কথা না বলে থাকতে পারবো না, হুম তা তুমি থাকতে পারবা তো? তা বলতেছে যে হ্যাঁ আমি থাকতে পারবো, সমস্যা নেই। হুম এবার গুরু আমি সত্যিই ওর নাম্বারটা পুরোপুরি ব্লক লিস্টে দিয়ে দিই, ওর নাম্বারটা ব্লক করে দিই। হুম 2-3 দিন যায় গুরু, 2-3 দিন পরে তোমার খারাপ লাগতো যখন কথা হতো না? হ্যাঁ গুরু মিস করতাম একটু, মিস করতা? জি। আচ্ছা। মানে শূন্যতা কাজ করতো, কিছু একটা নেই হুম এরকম মনে হতো। তো গুরু যখন 2-3 দিন যায়, 2-3 দিন পরে একটা মেসেজ করে আমারে। মেসেজটা হচ্ছে এরকম ছিল যে ও শুধু মেসেজ করছিল যে কি করো, এতটুকু। তা আমি আমার ফোন যখন হাতে নেই তখন দেখি যে মেসেজ করছে। তা আমি পরে আবার মানে মানে আমি ঝাড়ি দেওয়ার জন্য, আমি বকা দেওয়ার জন্য নাম্বারটা আনব্লক করে ফোন দিই। হুম কি বল তুমি মেসেজ করছো কেন? হুম তা বলতেছে যে আমি অ্যাকচুয়ালি সরি, আমি এক্সট্রিমলি সরি যে হুম। আমি 3 দিন ট্রাই করলাম যে তোমার সাথে কথা না বলে থাকা যায় কি না, তা আমি পারতেছি না সত্যি, বলে কান্নাকাটি শুরু করে দিছে। হুম আনাম জানা আমি তোমাকে আর সুযোগ টুযোগ দিতে পারবো না, যাবার দাও। এবার গুরু যেটা হলো, নাম্বারটা আনব্লক করে দিছি, মানে 2-3টা নাম্বার ছিল সবগুলো আনব্লক মানে ব্লক করে দিছি, আনব্লক করবো না বলে। তারপরে গুরু যেটা হলো, ওর আপু, ওর দাদি, হুম। ওর আম্মু, ওর ফুফা ফুফি, এদের নাম্বার থেকে বিভিন্ন ফোন আসে আমার। তো কি বলে? তো ও মানে আমার বুঝায় আর কি যে ও ভুল করছে, একটা ইয়ে হয়ে গেছে, যাই হোক বাদ দাও। তোমরা- মানে মা বাবাও তোমাকে বলছে যে বাদ দাও, তুমি কথা বলো? ওর মা বলতো এটা, কারণ গুরু ওর মার স্বভাব চরিত্রটা একটু মানে ব্যতিক্রম ছিল। জি 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 জি। আচ্ছা। তো এই আর কি, তো এরকম বলতো। তাই আমি বলতাম যে দেখেন আমি তো 2-3 বার দেখলাম, ও আসলে ওর ভিতরে কি আছে এটা আমি জানি না, এটা ওরে জিজ্ঞেস করতে হবে, আমার তো বলে লাভ নেই। ও তো আবেগে আবেগে কথা বলে সবসময়, আবেগ নিয়ে চলে সবসময়। হুম তারপরে গুরু যেটা হলো যে পরে আবার আবার অনেক বোঝানোর পরে তো আমি তখন মানে আর ওইভাবে ডিপলি কোনো কথাবার্তা বলতাম না, হুম যেন ওর চান্স দিছি আনব্লক করে দিই, ও কথা বললে বলবে, না বললে নাই। হুম পরে গুরু আবারও মানে আমি ডিপ হয়ে যাই কথা বলতে বলতে, হুম প্রায় আবার 1 মাস চলে। তখন গুরু আপনার কোরবানি ঈদ চলে আসে, হুম। রোজার ঈদের পরপরই হুম 2 মাস 10 দিন হুম। গ্যাপে। তো তখন গুরু এরকম কিছুদিন বাকি থাকে ঈদের, তো একদিন শপিংয়ে আসে, এসে হয়তো আমার কাছে একটু মাইক্রোফোনের সামনে মুখ রেখে বলতে হবে। তো আমার কাছে ওর যে সমস্ত ছবিগুলো ছিল, তো ওই ছবিগুলো সব মানে ডিলিট হয়ে যায়, হুম মানে ফোন ইরেজিং দেওয়ার কারণে ফোন মানে হুম, ফোন থেকে সব ছবি ছবিগুলো delete যায়। হয়, তো ওরা তারপর? বলছে কি যে তোমার একটা ছবি আমাকে দাও। হুম তো ওগুলো আমরা 2 ভাই জমজ, তো হুম তা 2জন অফিসে বসা, হুম তো হাত দিয়ে ডাক দিছে। তা আমি একটা কাজ করতেছিলাম, তো আমি ছোট ভাইরে বললাম কি যাও তুমি গিয়ে ছবিটা নিয়ে আসো ওর কাছ থেকে। হুম তো ওই আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, এইটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে আমি রাতে জিজ্ঞেস করতেছি যে তুমি ছবিটা কার কাছে দিছো বলো তো? হুম তো বলতেছি আমি তোমার কাছে ছবিটা দিছি। আচ্ছা, তুমি তো আমার কাছে দাও নাই, দেখতে দাও বেটা, ছবিটা দিছে ও সালমানের কাছে। তাই আমি বলতেছিলাম, তো ওই একটা ছবি আমার কাছে ছিল। তারপরে গুরু মানে যেটা হলো আবার কথা টথা বলতাম, ও রেগুলার অফিসে আসতো ঈদের, মনে করেন যে ঈদের ও অফিসেও আসতো? অফিসে মানে অফিসের সামনে এসে দেখা হ্যাঁ। দেখা করতো। তোমার বাসায় কেউ কিছু জানে নাই এই যে এত ঘটনা ঘটে গেল? তোমার ভাই তো মোটামুটি বুঝতে পেরেছে এবং বেশ ভালোভাবে বুঝতে পেরেছে যে তোমার সাথে কিছু একটা হচ্ছে চলছে, এগুলো তো বুঝতে পেরেছে? হ্যাঁ, ছোট ভাই হিসেবে তেমন কিছু আমাকে বলতো না, মুখ ফুটে কিছু বলতো না, আচ্ছা ও বুঝতে পারতো। আচ্ছা আর আব্বু আম্মু জানতো না বিষয়টা, আচ্ছা এই হচ্ছে। তারপরে গুরু যেটা হয় যে ওর সাথে কথা বলতে বলতে এক সময় যায় যে ওই ঈদের যে শপিং টপিং করবে, আমি ওর বলছিলাম যে তুমি তোমার কি পছন্দ, তুমি কি নিবা? তো আমি গুরু যেটা দেখলাম, ওর সাথে আমার 7-8 মাস সম্পর্ক ছিল। হুম এই 7-8 মাসের মধ্যে একটা সরিষা আমার কাছ থেকেও নেয় নেই। আচ্ছা আমি বরং দিতে চাইছি, ও আমারে বলে যে তুমি কি নিবা আমার কাছ থেকে, তুমি যে আমার সাথে এই ফোনে এত টাকা খরচ করে কথা বলো এটাই অনেক।
আচ্ছা, তার মানে যে বিষয়টি থাকে যে অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি কিংবা দেখে থাকি যে সম্পর্কের ক্ষেত্রে মানে ঘাড় ভেঙে খাওয়া, মানে বয়ফ্রেন্ডের ঘাড় ভেঙে খাওয়া, এই বিষয়টি তোমার ক্ষেত্রে হয়নি। তার মানে সবাই এক না, এটিও কিন্তু একটি শিক্ষণীয় বিষয়। সবাই এক না, আমরা অনেক সময় একজনকে দিয়ে সবাইকে বিচার করি, সবাই এক না। তার অনেক হয়তো অন্য ধরনের গুণ ছিল, কিন্তু একটা ভালো গুণ ছিল যে সে তোমাকে কখনো ভাঙিয়ে খায়নি। জি। ওকে, আমরা এই ক্ষেত্রে ছোট্ট একটি বিরতি নেব। প্রিয় শ্রোতা, আপনার শুনছেন ঢাকা FM 90.4, যেখানে চলছে বৃহস্পতিবারে ভালোবাসার বড় আয়োজন, সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশ, যেখানে আজকে স্টুডিওতে আছেন সাতক্ষীরা থেকে আমাদের ছোট্ট একজন বন্ধু বলা যেতে পারে, কারণ সে যে ভালোবাসার কথাগুলো বলছে একদম এখনকার সময়ের ছেলে মেয়েদের প্রতিনিয়ত জীবনে যা ঘটে সেই গল্পের প্রতিচ্ছবি। সে বলছে ভালোবাসা, তার কাছে ভালোবাসা আসলে এটা কি, সেই নিয়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কথা বলবো। আপনিও যদি শাকিলের মতো আপনার ভালোবাসার কথা বলতে চান, যদি জানাতে চান পুরো বিশ্ববাসীকে, তাহলে চলে আসুন। শুরুতে লিখুন ও জি স্পেস দিয়ে হ্যাপি অথবা স্যাড। যদি ভালোবেসে ভালো থাকেন তাহলে হ্যাপি লিখবেন, আর ভালোবেসে কষ্ট থাকলে স্যাড। তারপর আপনার নাম, আপনি কোথায় আছেন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠাতে হবে 16260। হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক হচ্ছে, জি। আবারও চলছে, কোরবানি ঈদ আসলো এবং শপিংয়ে তুমি গেছো এবং ছবি দিলা। জি। ওর কাছ থেকে গুরু ছবিটা নেই, নেওয়ার পরে ও আমার কাছ থেকে কিছু নেয় না, তো আমার মনটা খারাপ হয়ে যায় যে আমার কাছ থেকে কিছু নিল না, বা আমি দিতে চাইলেও শুধু অ্যাভয়েড করে। কারণটা কি, মানে একটা জিজ্ঞাসা এখানে থেকে যায় গুরু, যে আমার কাছ থেকে 7-8 মাসে কিছুই নেয় নাই। তো আমি যখন ইন্ডিয়া গেছিলাম, আমি একটা রিং নিয়ে আসছিলাম, চাবির রিং এর উপরে ওই নামের 2টা অক্ষর লিখে নিয়ে আসছিলাম, এ নিয়ে ওরে দিয়ে দিছিলাম। এতটুকু আমার কাছ থেকে নিয়েছিল, আর কিছু নেয় নাই। তো আমি যখন শপিং টপিং নেয় না, তো বাসায় যায় আমি আমার মতো যেগুলো কেনাকাটা করার দরকার, ঈদের 2 দিন বাকি আছে, তো কেনাকাটা করে বাসায় যায় আমি চিন্তা করতেছি যে কী করবো আসলে। এভাবে তো আর গুরু আগানো যাচ্ছে না, মানে একদিক থেকে হ্যাঁ একদিক থেকে না, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন খেলতেছে মাথার মধ্যে। কি খেলছিল মাথার ভেতরে? ওর সাথে গিয়ে আমি আর কথা বলবো, বা ও কি কারোর সাথে রিলেশনে আছে? কেন রিলেশন ও কেন থাকবে তোমার সাথে থাকা অবস্থায়? মানে এই প্রশ্ন কেন আসলো? তুমি তো তখন বর্তমান, তাহলে আর একজন কেন বর্তমান হবে? তখন গুরু ইন দ্য মিন টাইম আমি যখন ওর ফোন দিতাম, মানে রাত 11টা বাজে গুরু, তো আর কারোর মামা খালা ফোন দিবে না, তাও আবার রেগুলার। যখন ফোন দিই তখন কলটা ওয়েটিং, মানে এমনি সময় বিকালে সন্ধ্যায়, তো ফোনটা ওয়েটিং এর পরে আমি সাথে সাথে ফোন ওয়েটিং কেটে দিয়ে ও আমার ব্যাগ দিয়ে বলে যে আমি ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, পরে কথা বলি, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি, পরে কথা বলবো, এই আম্মুর সাথে কথা বলতেছিলাম, আব্বুর সাথে কথা বলতে। তো আমার প্রশ্ন হচ্ছে গুরু এইটা, যে মামার সাথে কি 1 ঘন্টা কথা বলা লাগে? আপনার মনে করেন যে সৌদি থেকে ফোন দিয়েছে আপনার মামা, তো আপনি কি তার সাথে 1 ঘন্টা কথা বলতে হবে? সাধারণ দৃষ্টিতে না, খুব বিশেষ যদি কারণ না তাও আবার থাকে। আপনি তার প্রতিদিন তো আর না। ভাগ্নি, তো ভাগ্নির সাথে তো তার 1 ঘন্টা কথা বলার ভালো মন্দ এটা জিজ্ঞেস করবে, এই তো ধরলাম আমি গুরু আধা ঘন্টা, 1 ঘন্টা কেন 1-1.5 ঘন্টা? তো এই কারণে আর কি আচ্ছা, সন্দেহ জাগে তোমার মনে একটা। তারপরে গুরু আমি বাসায় যাই, বাসায় যাওয়ার পরে ওই চিন্তা ভাবনা করতে করতে গুরু আমি মানে মন স্থির করলাম যে আমি ওরে বলবো যে আমি তোমার সাথে নাই, একদম আমি ফাইনালি ব্রেকআপ করবো, এইটা হচ্ছে আমি ফিক্সড করলাম। তারপরে গুরু এটা চিন্তা করে ঘুমাইছি, সকালে ওঠার পরে ও আবার বলতেছে যে তুমি আমার সাথে আর কখনো এই নাম্বারে ফোন দিবা না, মেসেজ করবো না, তোমার সাথে আমার ফাইনালি ব্রেকআপ। আচ্ছা, কতবার ফাইনাল হয়? মানে 3বার ফাইনাল হয় গুরু। ও আচ্ছা, ব্রেকআপটা 3বার হয়, 3বার সুযোগ দিছি। আর মানে তার মানে রিলেশনশিপটা ব্রেকআপ হওয়ার পরে গুরু আবার একটা নতুন বছরের আগমন ঘটলো 2018। তো গুরু 18 শেষ হয়ে তারপরে গুরু যখন 2019 এই যে চলছে রানিং, তখন গুরু একদিন আমি অফিসে থাকি, অফিসে সেদিন একটু বেশি চাপ থাকার কারণে আর বিকাল 4টায় বাসায় যাওয়া হয়নি। তো সেদিন রাত 11টা বেজে যায়, আর 11টা বেজে যেদিন যায় সেদিন এরকম এশার নামাজের পরে 8টা 8:30টার দিকে আমার ফোনে আর একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। এই যে 18 থেকে 19 একটা বছর আর তোমার সাথে কোনো যোগাযোগ হয় না? 18 হচ্ছে জুলাইতে, জুনে ব্রেকআপটা হয়। আচ্ছা, এরপর আর কোনো যোগাযোগ নেই, এই 19-এ কথা হলো না, ওইটা হচ্ছে ওই মেয়ে ফোন দেয়নি আমার, যে আননোন নাম্বার থেকে যে ফোনটা দিছে ওটা হচ্ছে আর একটা ছেলে। সে আমার ফোন দিয়ে বলতেছে ভাই আপনার কাছে কি জিমের কোনো ছবি আছে?
এটা জিজ্ঞেস করি, ফোন দেওয়ার পর জাস্ট এটা জিজ্ঞেস করতেছে। তো আমি বেসিক জানি না, চিনি না তারে, আন্দাজে কেন বলবো? হ্যাঁ আমি বলবো কেন যে আমার কাছে ছবি আছে? না ভাই আমার কাছে কোনো ছবি নেই, বা আমি তারে চিনিও না, স্ট্রেট ফরওয়ার্ড কথাটা বলে দিছি। বলে তারপর বলতেছে ভাই আপনার কোনো ভয় নেই, আপনি কোথায় থাকেন একটু অ্যাড্রেসটা বলেন, আমি একটু আসবো। আমি বলছি ভাই আমি আকাশে থাকি, আকাশে আসো। তখন গুরু আমার মাথাটা পুরো হ্যামারেজ, আমি কাজে ব্যস্ত, তাই গুরু এরকম বলছিলাম। বলছি ভাই আপনি এরকম বলছেন কেন? বলছি ভাই আমি তোমার সাথে পরে কথা বলবো, না হলে তুমি কষ্ট পাবো আমার কথায়, আমি একটু ব্যস্ত আছি। তো গুরু আচ্ছা ঠিক আছে বলে কেটে দিল। কেটে দেওয়ার পরে যখন বাসায় যাই তখন ওই দিন রাত 1টা বেজে যায়, অফিস শেষ করে বাসায় যদি 1টা বেজে যায়, 1টা শোয়ার পরে গুরু আবার ফোন দেয়। তো একটু আগে যেমন আপনি আমার বলতেছিলেন যে আমার গতকাল রাত্রে এক ফ্যান ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি কি করতে, আমি নাচতেছি। আমার যখন ফোন দিয়েছি তখন আমি বলতেছি আমি খেলতেছি, ঠিক আছে এখন কথা বলার সময় নেই ভাই, ঘুম আসতেছে, কালকে কথা বলবো। পরের দিন সকাল 10টার আগে গুরু ফোন দিছে আমার, আমি ফজরের নামাজ পড়ে সাধারণত ঘুমাই না। তো যখন আমার ফোন দিছে তখন আমি বলতেছি যে আচ্ছা ভাই আপনার নাম কি? তো বলতেছে যে আমার নাম সাগর। আর আপনি কেন এই প্রশ্নটা করলেন? তো বলতে ভাই একটা আমি এটা আপনার সাথে দেখা করার পরে তারপর বলি, তো আপনার অ্যাড্রেসটা একটু দেন। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমার অফিসের। আচ্ছা। তো ও তখন আমার অফিসে চলে আসে। অফিসে আসার পরে ও আমারে বলতেছে ভাই ওই মেয়েটা কেমন, চরিত্রগত দিক দিয়ে জিজ্ঞেস করতেছে। তা আমি গুরু বললাম যে ভালো না, চরিত্র ভালো না, হ্যাবিটটা যার এমন হবে তো অবশ্যই তার ক্যারেক্টারটা কেমন হবে এটা তো আর বলার মানে দরকার নাই। তো গুরু বলতেছে যে আমি ওর মানে আমি বলতেছি তুমি ওর কি হও? ও আমি তুমি করে বলি তখন গুরু যে ও আমার আরও 1 বছরের জুনিয়র। গুরু এই জায়গাটা শুনলে আপনি আর একটু অবাক হবেন, যে জিনিসটা হচ্ছে এখন জিমের পড়ার কথা হচ্ছে ক্লাস 10-এ, আর যে ছেলেটার সাথে দেখা হয়েছে আমার ওপরে ক্লাস 9-এ, সে এখন জিমের বয়ফ্রেন্ড। এই তো আমি ওরা জিজ্ঞেস করতেছি যে তুমি কেন ভাই এটা জিজ্ঞেস করতে আসলাম আমারে? তারপর যে আমি ওর বয়ফ্রেন্ড। তা কিসে পড়ো? তা 9-এ। আমি তো তুমি তো আমার জুনিয়র, তো তুমি করে বলতে পারি। হ্যাঁ ও দুইজন তুমি করেই বলে, ও আমার তুমি করে বলে, আমি ওর তুমি করে বলি। এই হচ্ছে কাহিনী, যে মানে ও বলতেছে যে আমি ওর বয়ফ্রেন্ড। তখন গুরু আমি বললাম যে তুমি ওর সাথে রিলেশনটা তোমার কবে থেকে শুরু? আমি গুরু এইবার হলো আমি মানে যাচ্ছি যে হচ্ছে ওয়েটিং টিম কখন পাতাম সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য। তা বলতেছে যে জানুয়ারিতে। কোন সালের জানুয়ারিতে? 2018-র জানুয়ারিতে। আচ্ছা। মানে আমি পরীক্ষা দিয়েছি 2017-18 জানুয়ারিতে। তো 18 জানুয়ারিতে কীভাবে? তা বলে আমি ওখানে ভর্তি হই 2018 সালের জানুয়ারিতে, কিন্তু ক্লাস করতাম না রেগুলার। পরে যখন 21শে ফেব্রুয়ারির প্রোগ্রাম ছিল ওই দিন যাই, যাওয়ার পরে ওই মেয়ে আমার দেখে বলতেছে যে তুমি এদিকে আসো। আমি যাই, যাওয়ার পরে বলতেছে যে তুমি কি আমাদের ফ্রেন্ড হবা? তো আমি বললাম যে হ্যাঁ আমি তোমাদের ফ্রেন্ড হব, কোনো সমস্যা নেই। তো বলতেছে যে আমি এই জায়গাটা অবাক হলাম যে আমরা ছেলেরা সাধারণত মেয়েদের ডেকে কথা বলি, আর ও আমাকে ডেকে কথা বলতেছে। তাও আবার আমার এক ক্লাস সিনিয়র, তাই হয়তো ডেকে কথা বলতে পারে, এই মাইন্ডে বাসায় গেছে। পরে বলতেছে যে আমরা তো ফ্রেন্ড, তো কথা তো বলতেই পারি, তো কিভাবে কি কথা বলবো? তো নাম্বারটা নিছে ওর কাছ থেকে। এইভাবে ওর সাথে কথা হয়, এইভাবে ওর সাথে কথা বলে। তারপরে গুরু বলতেছে যে ওই আমাকে প্রপোজ করে, যে আমি তোমাকে ভালোবাসি। তখন আমি বলতেছি যে এটা কখন প্রপোজ করে? তো বলতেছি যে আমি এপ্রিলের 14 তারিখে প্রপোজ করি, পয়লা বৈশাখে। হ্যাঁ তখন গুরু অলরেডি আমার সাথে তোমার সাথে সম্পর্ক চলছে। জি কন্টিনিউ। এই হচ্ছে তোমাদের প্রেম। জি গুরু। এটা কি প্রেম না লীলা খেলা? এটা গুরু যেটা বলবেন আপনি। মানে এটা কি? মানে এই যে তোমাদের প্রজন্ম, মানে যে ভালোবাসা নামক একটি পবিত্র সম্পর্ককে, পবিত্র নামকে এরকম নোংরা জায়গাতে নিয়ে আসছো, এবং তোমাদের এই বিষয়গুলোর কারণে, এই অধঃপতনের কারণে বর্তমান সময়ে দুটো জিনিস হয়। একটা হচ্ছে তোমাদের এই জেনারেশনের প্রতি, যারা একটু সিনিয়র কিংবা জেনারেশনের প্রতি তোমাদের বয়সী যারা আছেন, একটা অবিশ্বাসের জায়গা চলে আসে যে এখনকার বয়সের ছেলে মেয়েদের দ্বারা কিছু হয় না, এরকম একটা প্রবাদ চলে এসছে যে কিছু হয় না এবং তোমরাই দায়ী এই ধরনের কর্মকাণ্ডগুলোর কারণে। আর দ্বিতীয়টি হচ্ছে মানুষ ভালোবাসার প্রতি এখন মানে বিশ্বাস তো নেই, বিশ্বাসের নিচেও যদি মানে আরো
কিছু থাকে সেই রকম কিছু চল। বিশ্বাস তো নেই, বিশ্বাস তো অনেক বড় জায়গা। এখন আমার কথা হচ্ছে এই যে তোমরা 7 ক্লাস 8, শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলি, অফেয়ারে আমি কথা বলছিলাম, কারণ অনেকের ভেতরে অনেক রকম প্রশ্ন আসতে পারে, কারণ আমার উদ্দেশ্য থাকে একটি ভালোবাসার ঘটনাকে তুলে ধরা, এবং সেই ঘটনাটা আদৌ ভালোবাসা নাকি সে ভালো লাগা নাকি নোংরামি, সেই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা এবং আপনাদেরকে যতটা পারি দেখানো যে ভাই এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে ভালোবাসার নামে চলছে। সেটা নিয়ে আমি আলোচনা শুরু করছি কিংবা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। কিন্তু আরেকটি যে বিষয়, যে 17 বছর 18 বছর 13 বছর 14 বছরের ছেলেমেয়েরা তোমরা ভালোবাসার নামে যে ঘটনাগুলো ঘটাচ্ছ, এবং ভালোবাসা নামক এই পবিত্র বিষয়টাকে তোমরা যত নিচে নামিয়ে দিয়েছো, তোমাদের কাছে কি মনে হয় যে তোমরা এই বিষয়টা করে কি মজা পাও? এটা কেন করো? কি হয়, মানে এটা কি বেনিফিট? আমি তো জানি না কি বেনিফিট। এটা গুরু ফিলিংস। কিসের ফিলিংস, মানে কেমন ফিলিংস? একটু ধার দিবা আমাদেরকে ফিলিংস, আমরা একটু ফিলিংস চাই। বড় ফিলিংস এর অভাব আমাদের, মানে অবাক হয়ে যায়। আমি না তোমাদের জেনারেশনকে দেখলে খুব অবাক হয়ে যায়। আমরা বলি যে বর্তমান প্রজন্ম আগামীর ভবিষ্যৎ। এই যদি প্রজন্মর হাল হয়, এই যদি প্রজন্মর হালচাল হয়, ভবিষ্যৎ তো ঝরঝরা, ভবিষ্যৎ তো পুরো ঝরঝরা। আমি জানি না, দেখো প্রেম অনেক পবিত্র একটা সম্পর্ক, প্রেম হতেই পারে, অল্প বয়সে প্রেম হতে পারে, কিন্তু অল্প বয়সে প্রেম হবার কারণে যে ভয়ানক দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো তো তোমরা মোটামুটি অনেক প্রমাণ পেয়েছো আমার অনুষ্ঠানে। জি গুরু। তোমার বয়সী ছেলেমেয়েরা যারা এসছে এখন পর্যন্ত, জি। অধিকাংশ ভুলের কথাই বলেছে। জি। খুব একটা ভালো বলেছে এরকম মনে আমার পড়ে না, যে যারা এই 13, 14, 15, 16 বছর প্রেম ভালোবাসা বিষয়টিকে জীবনে স্থান দিয়ে খুব একটা ভালো আছে আমি এরকম দেখিনি। জি। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আজকে একটা ছেলেকে আর পরশু আর একটা মেয়েকে, এই যে তোমরা প্রতিনিয়ত মোবাইল সেট চেঞ্জ করার মতো, মানে মোবাইলেও তো মানুষ এখন ধীরে সুস্থে চেঞ্জ করে, যত দ্রুত এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চেঞ্জ হয়। একটা মোবাইলে মোটামুটি মানুষ 1 বছর ইউজ করে। হ্যাঁ, ফটো আমি দেখবো, সমস্যা নেই। আমি জানি না, আমার একটা প্রশ্ন, যে অনেকে হয়তো মানে শ্রোতাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছিলাম, যে অনেক শ্রোতারাই ভাবতে পারে যে ছেলেটির কথা শুনলে তো মনে হচ্ছে না ক্লাস 8-এ পড়ে কিংবা 8-এ পড়ার কথা 17। আসলে অফেয়ারের কথা হচ্ছিল যে শাকিলের তার পরিবারের বেশ কিছু ঘটনার কারণে, পারিবারিক কিছু ঝামেলার কারণে লেখাপড়াটা আসলে কন্টিনিউ হয়নি, যে কারণে আসলে ওর বয়সের সাথে কিংবা ক্লাসটা কথার যায় না। সাথে আসলে ওই ক্লাসটা যায় না। ও যেই শ্রেণীতে পড়েছে আসলে ওটা একটা দুর্ঘটনার কারণে ওকে পড়তে, পারিবারিক বিষয়, সেই বিষয়ে আমরা আলোচনা না যায়, তাহলে শ্রোতার এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে ও আসলে ক্লাস 8 না, আর একটু মানে সিনিয়র ক্লাসে পড়ার কথা ছিল, কিন্তু তার পড়াশোনার মাঝখানে বেশ লম্বা একটা বছর বিরতি থাকে এবং পরবর্তীতে আসলে তার পড়াশোনাটাই হয় না যে কোনো কারণে। সেটি অন্য বিষয়, সেটা পরিবারের দ্বন্দ্বের কারণে কিংবা পরিবারের ঘটনার কারণে, সেটা নিয়ে আমরা আলোচনা না করি। আমার কথা হচ্ছে শাকিল, তোমার কাছে আমার প্রশ্ন, জি। যে তুমি যে এত দূর থেকে সাতক্ষীরা থেকে এত কষ্ট করে এসছো ভালোবাসার কথা বলতে, জি গুরু। কেন আসছো? মানে এখানে ভালোবাসাটা কোথায়? মানে তুমি কেন আসছো? তোমার উদ্দেশ্যটা কি ছিল? একটা অনুষ্ঠানে যাব, কথা বলতে পারা, মানে তোমার কাছে কি, মানে এখন তুমি কেন, মানে তুমি কি কষ্ট পাও তার কথা মনে পড়ে, জিমের কথা মনে করে কষ্ট পাও, কিংবা নিজে অনুতাপ বোধ হয় যে আমি ভুল করেছি, কিংবা হ্যাঁ গুরু, এখন নিজেকে আরো মানে খারাপ লাগে যে যে না, যেটা হয়ে গেছে এটা তো ঠিক ছিল না, আমার নিজের কাছে গিলি ফিল হয় আর কি। যে গিল্টি ফিল হয়, এটা অন্যতম কারণ কি ছিল? জীবনের প্রতি আকর্ষিত চেহারা, না ওর কথা বলার ভাবভঙ্গিগুলো। মানে আকর্ষণ করার মতো ওর কথা বলার ভাবভঙ্গি ছিল। জি। তুমি তো এর আগে নিঃসন্দেহে অনেক বান্ধবী ছিল তোমার, কিংবা কারোর সাথে কথা বলেছো নাকি বলনি কখনো এর আগে? না, বলেছো বলছি, অবশ্য, বলছি। কিন্তু কখনো কারোর প্রতি এরকম দুর্বলতা বোধ করনি যেটা না, জিমের আর- ক্ষেত্রে? না গুরু, আর আর কারোর সাথে মানে এত ডিপলি আমার কোনো কথা মেশা হয়নি। জি গুরু। কি বলবো আমি জানি না, আসলে পূর্ণতা এই জেনারেশনকে নিয়ে আমি কি বলবো আমি জানি না। এবং সবচেয়ে একটা কষ্টের বিষয়, আজকে এই আমার এই বন্ধুটিকে নিয়ে আসার অন্যতম একটা কারণ বলি, এই ছোট্ট বন্ধুটিকে নিয়ে আসার কারণ বলি, বিগত 2-3 সপ্তাহে যে সকল কমেন্টস আমি পেয়েছি যারা ওজি লেখে আসতে চেয়েছে স্টুডিওতে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিংবা শ্রোতারা বিশ্বাস করবে কিনা জানি না, 80 to 90% হচ্ছে এই বয়সের ছেলে মেয়ে। মানে 18 বছর 14 বছর 17 বছরের বয়সের ছেলে মেয়ে বলছে আমি আসতে চাই, আমি আসতে চাই। যাকে জিজ্ঞেস করি যে ভাইয়া তুমি কিসে পড়ো, বলে আমি ম্যাট্রিক দেব, ইন্টার দিচ্ছি, 9-এ পড়ি, 8-এ পড়ি। মানে আমি অবাক হয়ে যাই যে কি, মানে এত SMS আসে, তার মানে কি, মানে
মানে এই জেনারেশনের কোথায় যাচ্ছে? হ্যাঁ, আরো কিছু আমাদের সিনিয়র কিছু বন্ধু বান্ধব ছিল যারা আসলে জীবনটাকে দেখেছে, ভালোবাসাটাকে দেখেছে, কিন্তু তারা দূরে থাকার কারণে, সময়ের কারণে আসতে পারেনি। ইন ফিউচার প্রত্যেকটা প্রোগ্রামই তো আমাদের একটা বিশেষত্ব থাকে যে এক একটি ঘটনাকে তুলে নিয়ে আসা যায়। আমি আসলে কি বলবো, আমি খুব অবাক হয়ে যাচ্ছি আসলে। তোমাদেরকে বলার মতো কোনো ভাষা আমার নেই, কারণ এর আগেও অনেকবার বলেছি, কিন্তু তারপরও কেন জানি তোমাদের পরিবর্তন হয় না। এবং আমি স্কুল কলেজে যখন সামনে দিয়ে যাই, বিশেষ করে আমি ছোট ছোট বাচ্চাদের যে ভাবভঙ্গিমা দেখি, মানে আমার কাছে মনে হয় রুটিন করে যদি সকাল থেকে রাত পর্যন্ত প্যাদানি দেওয়া যেত, রুটিন মাফিক, তাহলে মনে হয় শান্তি পেতাম। মানে এরকম কেন? মানে আমরাও তো স্কুলে পড়েছি, আমাদেরও তো স্কুলিং ছিল, এবং আমি আমার স্কুল লাইফটাকে সবচেয়ে বেশি মিস করি। এবং আমি আমার জীবনে যা শিখেছি, আমার সিংহভাগ শিখেছি আমি স্কুল থেকে, বিকজ স্কুলে যা শেখানো হয় এবং ওই সময় আমাদের ব্রেনে যা ঢুকে, ওই বিষয়টা পরবর্তীতে আর ঢোকে না। কিন্তু কথা সত্য, আমরা স্বরবর্ণ কি, ব্যঞ্জনবর্ণ কি, কিংবা কি, মানে আমাদের প্রাথমিক শিক্ষা বলি এবং আমাদের মেইন যে বেস, সেটা কিন্তু শিখি আমরা স্কুল থেকে। আমরাও মানে ভালো লাগতো যখন কোনো সুন্দরী মেয়েকে দেখতাম, আমাদেরও ভালো লাগতো, অস্বীকার করবো না, ডেফিনেটলি। সুন্দরকে দেখলে কার না ভালো লাগে? সুন্দর তো ভালো লাগার, যে দেখবে। কিন্তু কখনো সৌন্দর্যের পেছনে নিজেকে তো এভাবে বিলিয়ে দিইনি, কখনো সৌন্দর্যের পেছনে নিজের সুন্দর লাইফটাকে নষ্ট করিনি। এখনকার জেনারেশনের ছেলে মেয়ে প্রেমও বোঝে না, ভালোবাসাও বোঝে না। এরা কি বোঝে? একমাত্র মানে স্বয়ং সৃষ্টিকর্তা জানে যে এরা আসলে কি বোঝে। আর এই যে বাবা মারা আছে, এর আমার মনে হয় যে বাবা মাদের উদ্দেশ্যে বলি, আপনারা কি করেন? কই থাকেন আপনারা? স্কুলে যান, কিন্তু তারপরেও কেন সন্তানরা এরকম হচ্ছে? এটা খোঁজ নিয়ে দেখেছেন কি? শাসন করছেন, কিন্তু এটা আদৌ শাসন হচ্ছে? মানে দেখুন, একটা বয়স যাওয়ার পর না শাসন করলে কিছু হয় না। 9-10-এ পড়া ছেলে মেয়েদের এখন যে জেনারেশন অবস্থা, আমরা ইন্টারমিডিয়েট যখন পড়ি তখনও মাথা নিচু করে কথা বলতাম, এখনও মাথা নিচু করে কথা বলি বাবা মায়ের সামনে, এখনও স্টিল নাও, এত বড় হয়ে গেছি তারপরও বাবা মার সামনে মানে যতটা পারি নম্র, ভদ্র এবং নিচু স্বরে কথা বলার চেষ্টা করি। স্কুল কলেজ পর্যন্ত তো মানে প্রশ্নই ওঠে না। কিন্তু আমি তারপরে ফিল করি যে জেনারেশন কিন্তু পাল্টে গেছে। এখন জেনারেশনকে মাধ্যমিক কিংবা 9-এ যখন একটা ছেলে মেয়ে পড়ে, তখন কিন্তু তাদের শাসন করার সময়টাও অনেক টাফ হয়ে যায়। স্কুলিং বলতে হচ্ছে আমি একদম ছোট থাকতে যখন 4-5-6-এ, কারণ এখন 5-6-এ পড়া ছেলেমেয়েরা যা বোঝে, অনেক গ্রাজুয়েট করা ছেলেমেয়েও আমাদের সময় আমরা এগুলো বুঝিনি। এখনকার ছেলেমেয়েরা যা বোঝে, বাবা মারা শুধু স্কুলে যাচ্ছে, দিয়ে আসছে, চলে আসছে। একটু সতর্ক হওয়া প্রয়োজন সব দিক থেকে। এবং আরেকটি বিষয় দেখো, যে জিমের বাবা মা থাকতো ঢাকায়, রেখে দিয়েছিল দাদির বাড়িতে। এই যে বাবা মা নেই, না থাকার কারণে যে ওই যে পাখা কতভাবে মেলা যায় এবং ওরা যায়, তার সবকিছুই প্রয়োগ করেছে, সুযোগের সদ্ব্যবহার করেছে। এই যে বিষয়গুলো আমরা যে খেয়াল করছি না, মা বাবারা যারা, তাদের আমার মনে হয় যে একটু সচেতন হওয়া প্রয়োজন। তা না হলে কিন্তু ভয়াবহ ঘটনা ঘটতে যাচ্ছে। আমি আমার শ্রোতাদের কাছে একটু জানতে চাই, যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের কাছে জানতে চাই, তোমার কাছে বলছি কিছু কমেন্টস তুমি পড়ো, কারণ প্রচুর কমেন্টস জমে আছে, কিছু কমেন্টস পড়ো। সোহেল চাকমা আছেন, লিখেছেন ভালোবাসার বাংলাদেশের আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেটা ভালোবাসা না, এটা হচ্ছে বয়সন্ধি কালের কারণে। আমি সেটাই তো বলছিলাম, যেটা ভালোবাসা না, কি এটা? আমার গলা শুনে আমাকে মারবে। না বলো, আন্টি লাগছে, বলো। আন্টিও ভালো বলে, দূরও। জুবাইর হোসেন লিখেছেন বাচ্চা ছেলে। ওকে, এসকে মিথুন আছেন সাথে, লিখেছেন অনেক কিছু জানতে পারলাম আজ, এই ছেলের গল্প থেকে অনেক মিল রয়েছে। তোমাকে বলতে খুব কষ্ট হচ্ছে? মানে আমি গলা চেপে ধরলে কি ভালো করে বলতে পারবা? আমারটা আমি চেপে ধরছি, আপনি মেরে ফেলবেন আমাকে। এটা খোলা যাবে না। কিছু টেকনিক্যাল বিষয় আছে, এটা খোলা যাবে না, কানে রেখে কথা বলতে হবে। একটা কাজ করো, তুমি অফ মানে মাইক্রোফোনটা অফ রাখতে পারো, তাহলে হয়তো সে খুলতে হয়। আচ্ছা, এখন খুলতে পারো। তরুণ রয় লিখেছেন এটা কি ধরনের ফালতু গল্প হলো? আচ্ছা, না আসলেই মানে আমি নিজে খুব অবাক হয়ে গেলাম, যেখানে কোথায় ভালোবাসা, এখানে কোথায় গল্প। না আসলে তো এটা আসলে ভালোবাসা না, ওই যে বয়সন্ধিকালীনের ব্যাপারটা আসে। ভালোবাসা ভেবে তো সবকিছুকে চালাই দিলে হবে না। হলো না, মিললেও না, ছিললেও না, কিছুই হলো না। সব মাছ তো ইলিশ মাছ হয় না। এটা ভালো বলেছো, সব মাছ তো ইলিশ মাছ। সার্ডিন মাছ যতই টেস্ট ইলিশের মতো লাগুক, ওটা সার্ডিনই।
ওটা ভালোবাসা তবে না। না এই আমার একটা যে আমি এই ধরনের গল্পগুলোকে মাঝে মাঝে তুলে নিয়ে আসি, এটা অনেকে এটা হয়তো অনেক ধরনের দরকার। প্রশ্ন করতে পারে, কারণ প্রত্যেক দিনে যদি জমজমাট গল্প শুনতে তো ভালো লাগে, কিন্তু এই যে ছোট্ট ছোট্ট আমাদের ভাই বোনেরা এরা ভালোবাসার নামে যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলোকে তো তুলে ধরা প্রয়োজন। অনেক কারণ এই বেশি। ছোট্ট ছোট্ট ভাই বোনদের ভেতরে আমার ভাই আছে, তোমার ভাই আছে, আমার বোন আছে, তোমার বোন আছে, সবাই আছে। আমার আপনার ভাই বোনরাই কিন্তু এই পর্যায়ে আছে এবং তারাই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। তা আমার উদ্দেশ্য ছিল, যখন আমি মিমের সাথে কথা বলছিলাম, আমার উদ্দেশ্য ছিল যে কি হচ্ছে আসলে, জেনারেশন কোথায় যাচ্ছে, সে লেখাপড়া করবে, স্বপ্ন দেখবে জীবনে কিছু করার, নাকি সব ফাত্রামো করে বেড়াবে, মানে এবং এই বিষয়গুলো কেন হচ্ছে, আমাদের অভিভাবকরা আমরা কি করছি, কোথায় যাচ্ছি আমরা অভিভাবকরা। একটা মেয়ে যখন ক্লাস 8-এ পড়ে তার হাতে মোবাইল যাওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা আলোচনার সাপেক্ষে হতে পারে, অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আমি সবসময় বলবো না যে মোবাইল হাতে দিলে নষ্ট হয়, অনেকের হাতে মোবাইল যাওয়ার পরও কিছু হয়নি। বিজ্ঞানের আশীর্বাদকে তোকে অস্বীকার করতে পারবে না, না, না। প্রযুক্তির অগ্রগতিকে কেউ কখনো আটকাতে পারবে না, কিন্তু কে কিভাবে প্রযুক্তিকে ব্যবহার করছে সেই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং বড় ভাই বোনেরা যারা আছেন তারা যদি একটু সহযোগিতা না করেন, বাবা মা যারা আছেন তারা যদি বিষয়গুলোকে একটু কড়া নজরদারিতে না রাখেন, কারণ একটা সময় পর্যন্ত আপনি নজরদারিতে রাখতে পারবেন, তারপরে কিন্তু আর সম্ভব হবে না, আপনি চাইলেও পারবেন না, কারণ 14, 15, 17, 18 পরে যেয়ে না আসলে কন্ট্রোল করার মতো আর থাকে না কিছু। তো ছোটকাল থেকেই মানে একটা মেয়ে ক্লাস 7-8-এ থাকতেই তার যে ভূমিকা, একটা ছেলে ক্লাস 8-9-এ থাকতেই মানে কতটা দুঃসাহস, মেয়েটা ঘুরতে যেয়ে বলছে যে আমার হাজবেন্ড হয়, মানে সেটাও বুঝে গেছে যে ধরা খেলে হাজবেন্ড বললে বাঁচা যায়। So একজন please, লিখেছেন, be careful. গুরু এই ঘটনার দ্বারা কি এটা বোঝাচ্ছে না যে সৌন্দর্যই সব কিছু না, যদি তার গুণ না থাকে? সৌন্দর্যের কারণে তো সে প্রথমে পটেছে, মানে আমার সামনে যে মানুষটি বসে আছে শাকিল, সে প্রথমে তার সৌন্দর্য দেখে মুগ্ধ সৌন্দর্য হয়েছে, দেখে পটেছে। কিন্তু পরবর্তীতে বুঝেছে যে না, আসলে সৌন্দর্য দিয়ে সবকিছু হয় না। সেটাই। লিখেছেন, এখনকার ভালোবাসা ফাত্রামি ছাড়া আর কিছু না। মোবাইলের সিম কার্ডের মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বদলাতে থাকে, লুচ্চামি করতে এসব করে। না, আসলে এটা পরিবর্তন হওয়া উচিত, এটার পরিবর্তন হওয়া উচিত। আমি নিজেই খুব ফ্রাস্ট্রেশনে ভুগি মাঝে মাঝে যখন আশপাশে এই ঘটনাগুলো দেখি। আর হয় কি জানো, মানে আমি যে সন্ধ্যার সময় আমাদের একজন ভক্ত এসেছিলেন, একজন বন্ধু এসেছিলেন, ওনাদের সাথে গল্প করছিলাম যে ভালোর সংখ্যা কিন্তু বেশি, বেশে চমৎকার ভালোবাসার গল্পের সংখ্যা অনেক বেশি, বাট সমস্যা হচ্ছে এই মানুষগুলো না সামনে আসতে চায় না। এই মানুষগুলো সবসময় নিজেদের ভালোবাসা নিয়ে একটু স্বার্থপরের মতো নিজের কাছেই নিজে থাকতে চায়, বাট এরা ভুলে যায় যে ভালো কাজগুলো, ভালো মানুষগুলো, ভালোবেসে ভালো থাকার যে চমৎকার গল্পগুলো, এই গল্পগুলোকে যদি আপনার সামনে না আনেন, তাহলে এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো, এরা কি শিখবে, এরা কি জানবে, এরা কি দেখবে? এদেরকে তো দেখাতে হবে, এদেরকে তো বোঝাতে হবে যে বাবা, প্রেমটা না এই সময় আসে, এই সময় আসার পর এভাবে করলে তুমি উপযুক্ত সময় উপযুক্ত প্রেমটা, ভালোবাসাটা তুমি পাবে। তা না হলে তো এরা ক্রমাগতভাবে মরিচিকার পেছনে দৌড়াচ্ছে, যেটাকে তারা প্রেম বলছে, ভালোবাসা বলছে। না এটা প্রেম, না এটা ভালোবাসা, এটা কিছুই না। তনিমেষ রয় আছেন সাথে, মংলা থেকে আছি, ব্যথা ভরা মন তনিমেষ নিয়ে আমাদের আজকের ভালোবাসার আয়োজন শুনছি। মেহেদি হাসান, এটা কি হলো বুঝলাম না। আচ্ছা, রাহাত ইব্রাহিম, গুরু আমরা খুব বেশি ডিজিটাল হয়ে গেছি, অত্যাধিক ডিজিটাল হয়ে গেছে আমরা, কাজের ক্ষেত্রে হয় না, অকাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে আমরা কতটা ডিজিটাল হতে পেরেছি জানি না, বাট আমরা অধিকাংশ মানুষজন ডিজিটাল যে প্ল্যাটফর্ম, যে উন্নত যে বিশ্বকে আমরা পাচ্ছি, সেই উন্নত বিশ্বকে আমরা অপব্যবহার করছি। বাইজিদ বোস্তমি বাপি আছেন, গুরু আপু কেমন আছেন? আপু মনে হয় অসুস্থ। হ্যাঁ, আপু খুব মেলা আপুর অসুস্থ। গলায় ব্যাং ঢুকেছে। আপু নিজেই একটা ব্যাং গলায় ঢোকার দরকার কি? সুলতান আহমেদ না, তুমি লিখেছেন, ব্যাং হলো কিন্তু সুইট ব্যাং। আমি হচ্ছে ওই যে রূপকথার গল্পের ব্যাঙের মতো। সুলতান আহমেদ, হাই গুরু, আসসালামু আলাইকুম। গুরু, আমি আজ নতুন আপনাকে মেসেজ দিচ্ছি, কারণ একটাই গুরু, আমাদের ছেলে মেয়ে আছে, বুঝতে পারছি না কিভাবে এদের বড় করব। ওয়ালাইকুম আসসালাম। ফোন ধরা যাবে না, কিছু রুলস মানতে হবে, কিন্তু এই জেনারেশনের সমস্যাটা কি বুঝতে পেরেছো? তোমরা কত পাকনা, তোমাদের কত পাকনা তোমরা বুঝতে পেরেছো? তুমি একটা স্টুডিওতে বসে আছো, এখানে অনুষ্ঠান করছো, তার মাঝখানে তুমি ফোন ধরছো, যেখানে স্টুডিওতে ঢোকার আগেও কিন্তু তোমাকে আমি বলে এসেছি যে ফোন ধরা নিষেধ। শাকিল, জীবনটা কিন্তু এরকম ছেলে খেলা করলে যাবে না।
এই স্বভাবগুলো না তোমাদের পাল্টাতে হবে, এই জিনিসগুলো পাল্টাতে হবে। আজকে তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমার সাহস হতো না যে আমার সামনে একজন সিনিয়র মানুষ বসে আছেন, আমি অনুষ্ঠানে বসে আছি, আমি ধাম করে ফোনটা বের করে হাসি ঠাট্টা করছি। এটা হাসি ঠাট্টার জায়গা না শাকিল। তোমাদের প্রবলেমটা হচ্ছে তোমরা সবকিছুকে খুব হাসি ঠাট্টা পর্যায়ে নিয়ে অনেক যাও, লাইটলি নিচ্ছ। অনেক লাইটলি নিচ্ছ তোমরা সবকিছু। তুমি একটা অনুষ্ঠানে বসে আছো, একটা অনুষ্ঠানে তুমি কথা বলছো না, লক্ষ কোটি মানুষ তোমার গল্প শুনছো, তুমি যে একটা কষ্ট করে এত দূর থেকে আসছো ভালোবাসার কথা বলতে, তুমি নিজেকেই নিজে ফাতরা বানিয়ে ফেলছো কেন? একটা রুলস আছে তো, সবকিছুর তো একটা রুলস আছে। আমি যখন এখানে বসি, আমার 12 বছর অভিজ্ঞতা থাকার পর আমাকে কিন্তু রুলস মেনটেন করে এসে কথা বলতে হয়। জীবনে যতটা নিয়ম কানুন মেনে চলবে, জীবনটা তত গোছানো হবে। তুমি আমার সামনে বসে আসো, তুমি ফোন ধরে হাসি ঠাট্টা করছো, মানে এটা তো ঠিক হলো না, এগুলো তো হয় না, এভাবে জীবন চলবে না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে এভাবে পিছিয়ে যেতে হবে। আর সবসময় তুমি সুযোগ পাবে না মাইক্রোফোনের সামনে নিজেকে মহৎ করার। বুঝতে পারছো আমি কি বলছি? সো বি কেয়ারফুল, এগুলোকে মাথায় রাখো, জি গুরু। এগুলোকে মাথায় রাখো। জীবনের সুযোগগুলো সবসময় পাবে না ভাইয়া। জীবনটা এত সোজা না যতটা সোজা মনে করছো। হয়তো তোমার অনেক কিছু গোছানো আছে, হয়তো তুমি ভবিষ্যৎ যতটা ভাবছো না, কিন্তু ভবিষ্যৎ কিন্তু এরকম না। ভবিষ্যৎটা খুব কঠিন আমাদের জন্য। যার বাবার যত টাকা থাকুক না কেন, ভবিষ্যৎ পাল্টাতে কিন্তু মুহূর্তের মধ্যে সময় লাগে। তা তো বি 100 কেয়ারফুল, বি কেয়ারফুল। জীবনটাকে একটু সিরিয়াসলি দেখো, সম্পর্কগুলোকে একটু সিরিয়াসলি দেখো, প্রত্যেকটা ঘটনাকে একটু গুরুত্ব সহকারে ভাবার জি, গুরু। চেষ্টা করো। গুরু ওনার যে প্রশ্নটা ছিল সুলতান আহমেদের, যে ছেলে মেয়েদেরকে কিভাবে বড় করব বুঝতে পারছি না। আসলে আমার কাছে মনে হয় ছেলে মেয়েদেরকে বড় করার জন্য সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে বাবা মায়ের ভিতরে সুন্দর সম্পর্ক থাকতে হবে। এক, বাবা এবং মাকে একটু আধুনিক হতে হবে। তার কারণ হচ্ছে, আমি কেন বলি, ডিজিটাল বাংলাদেশের যে পরিপূর্ণ ব্যবহার, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের দেশে যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু ব্যবহার জানেন না অনেক ক্ষেত্রেই। আমরা যারা একটু জানি, আমরা কি করি, আমাদের বাবা মাদেরকে কিংবা অভিভাবকদেরকে বোকা বানাই। এটা কিন্তু খুব হয় পূর্ণতা, তুমি এই জিনিসটা খেয়াল করে থাকবে যে অনেক এটা হয়, ক্ষেত্রেই এটা হয়। আমরা প্রযুক্তিকে, এখনকার জেনারেশন যতটা ভালো করে জানে, সিনিয়ররা কিন্তু প্রযুক্তি জানে কতটা না, ভালোভাবে জানে বোঝে না। না। কারণ তারা এতটা প্রশিক্ষণ পায়নি, কিংবা তারা জানছে না যে কোথায় কি হচ্ছে। এখনকার পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে ইউটিউব কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে ইনস্টল করতে হবে, মানে টুপি তারা অনেকভাবে আমাদেরকে পড়াতে পারে। তো সেই ক্ষেত্রে বাবা মাকে অনেক বেশি সচেতন হতে হবে। আগে তাদেরকে একটু আধুনিক হতে হবে, তাদেরকেও বুঝতে হবে যে আচ্ছা এই জায়গাতে আমাদের ছেলেপেরা আমাদেরকে টুপি পরাতে পারে, আমাদেরকে বোকা বানাতে পারে, তো আমরা একটু বুঝে নিই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে কথাটা বলি, সন্তানের সাথে বন্ধু হয়ে মিশতে হবে। সন্তানকে বন্ধু যখন হতে পারবেন, তাকে যখন প্রকৃত অর্থে বোঝাতে পারবেন যে বাবা এই জিনিসটা করলে এরকম হয়, ওই জিনিসটা করলে ওরকম হয়। আজকে দেখেন, এই যে আমার সামনে যে ছেলেটি বসে আছে শাকিল, ওর বয়স 17-18 এরকম। ও বলছে ওর বাবা মা কিছু জানে না। ও যদি ওর বাবা মার সাথে ফ্রি থাকতো, তাহলে কি হতো, ওর বাবা মাকে যে বলতো যে মা আমি একটা মেয়েকে দেখেছি, মেয়েটা এরকম। বাবা যদি বন্ধু হিসাবে মিশতো, তাহলে মা বাবা কি বলতো, যে দেখ এখন তোর লেখাপড়ার বয়স, এখন আগে তুই লেখাপড়া শেষ কর, কিংবা যখন এটা প্রয়োজন হবে তখন আমরা তোকে দেখবো। জিনিসটা কি হতো, দেখো, ভালো লাগা ভালোবাসা কিন্তু অন্যায় না। বাট যদি সন্তানের সেই সুযোগটা থাকে বাবা মায়ের কাছে বলার, বাবা মায়ের যদি সেই পরিবেশটা সন্তানকে দিয়ে থাকে, সেই স্থানটা দিয়ে থাকে যে সন্তান নির্ভয়ে বলতে পারবে, তাহলে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ জায়গা কিন্তু সমাধান হয়ে যায়। বা সমস্যাটা হচ্ছে, না পারে বাবা মা মিশতে, না পারে সন্তান মিশতে, এই মাঝখানের যে না পারার যে ব্যাপারটা, অনেক এই ভুল জায়গায় বোঝাবুঝি অনেক ভুল বোঝাবুঝি, এবং অনেক এই যে তৃতীয় ব্যক্তি যারা সম্পর্কের নামে আসে, সম্পর্কের তারা নামে কিন্তু সুযোগটা এখান থেকে সুযোগগুলো পায়। এখানটায় পায়। জি। তো আমার কাছে মনে হয় যে মা বাবার অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, একটু বুঝতে হবে। আর সন্তানকে আসলে সঠিকভাবে মানুষ করা, সঠিক ভাবটা কি তার কোনো সংজ্ঞা আসলে নেই। আপনি জানেন আপনি কোন পরিবেশে বাস করছেন, আপনি জানেন আপনি কিভাবে আপনার সন্তানকে মানুষ করতে হবে। আপনি আপনার সর্বোচ্চ দিন সর্বোচ্চ দেওয়ার পরও যদি আসলে কখনো বিগড়ে যায়, এটা ভাগ্য ছাড়া আসলে আর কিছু না। কিন্তু আপনি আপনার বেস্ট দেবার চেষ্টা করুন। এখনকার ক্ষেত্রে মানে এখনকার সময় যেটা দেখা যায়, যে একটা সময় যাওয়ার পর বাবা মা হাল ছেড়ে দেয়। মানে অনেক ক্ষেত্রে ব্যস্ততা হোক, কিংবা পরিবারকে চালানোর জন্য হোক, অন্য অন্য যে কোনো কারণ হোক, ছেড়ে দেয়, আচ্ছা ঠিক আছে করে খা। যেমন আমি একটা কথা বলি, শাকিল যে বলছিল এইটা থাকতে বাইক চালিয়ে যাচ্ছে, এইটা থাকতে একটা ছেলে বাইক চালায় কোন সাহসে? ওর তো লাইসেন্সের বয়স হয়নি। ওর বাবা সেই বাইকে করে সাতক্ষীরা পর্যন্ত আসছে, ঢাকা আসছে, লাইসেন্স তো লাইসেন্সই নেই। তো এটা তো বেআইনি। ওর বাবা মা যদি তখন ওকে শাসন করতো যে তুমি কিভাবে বাইক চালাও, ক্লাস 8-এ পড়ে একটা ছেলে, তুমি কি করে বাইক চালাও,
ক্লাস 8-এ যে ওর গ্যাপ পড়েছে, বাট সেই গ্যাপে তোর বয়স তখন 30 ছিল না, সেই গ্যাপে তোর বয়স তখন 25 ছিল না, সেই গ্যাপে নয় বয়স 13 থেকে 15 হতে পারে। এখনই ভাই বয়স, এখনই বড় বয়স কত, ও এখন বাইক চালায়, এটা মানে এই- এখনো যদি একটা সব মানে সম্পর্কে যেতে চায় এই ধরনের, ওর তো সেই maturity হয়নি। সেই ম্যাচুরিটি তো হয়নি। এই যে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে এই ঘটনাগুলো ঘটে এবং এই ঘটনাগুলোর কারণে দুর্ঘটনাগুলো ঘটছে। তো একটু সতর্ক আমার মনে হয় যে বাবা মাদের হওয়া প্রয়োজন। আদরের নামে কিন্তু বাদর বানানো চলবে না। সেটাই। এটা একটু খেয়াল রাজকুমার রাখবেন। আমাদেরকে একটা কমেন্ট লিখেছেন, এটা ভালোবাসার গল্প হলো না, পুতুল খেলা হলো। পুতুল খেলাটারও দাম আছে, বাট এই ভালোবাসার দাম নেই। হুম। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ আশিকুর রহমান, সাতক্ষীরা থেকে শুনছেন। গুরু ভালোবাসা জ্বলন্ত সিগারেটের মতো, দিন শেষে ছাই হয়ে যায়, যা আমার ক্ষেত্রে ঘটছে। এটাই মানলাম না, এটা মানলাম না। এটা উপমা হতে পারে, কিন্তু ভালোবাসা জ্বলন্ত সিগারেটের মতো না। এখন সিগারেট সবসময় ক্ষতি করে, ভালো কিছু করে না। ভালোবাসা অনেক ভালো মানুষের করে। জীবনের অনেক ভালো কিছু অনেক করেছে, ভালো কিছু আমার করে। জীবনে করেছে। আমি তার জ্বলন্ত প্রমাণ। আমার জীবনে আমার ভালোবাসা আমাকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছে। আমাকে সবসময় সাহস দেয় আমার ভালোবাসাগুলো। সেই ভালোবাসাগুলো কিন্তু অনেক সম্পর্ক কিন্তু আলাদা আলাদা। আমি যদি আমার নরনারীর যে ভালোবাসার কথা বলি, আমার স্ত্রী যাকে আমি ভালোবাসি, আমার স্ত্রী যে আমাকে ভালোবাসে, তার ভালোবাসা কিংবা তার সাথে যখন আমার বিয়ের আগে যে ভালোবাসার সম্পর্ক ছিল, সেই ভালোবাসা কিন্তু আমাকে প্রতিনিয়ত উৎসাহ যোগাতো ভালো কাজ করার জন্য। এবং আমার মতো আমি প্রচুর মানুষকে দেখেছি যারা ভালোবাসার কারণে পৃথিবীতে অনেক চমৎকার চমৎকার কাজ করেছে। ভালোবাসা অন্যায় না, আমরা এটাকে কুলসিত করি, আমরা নোংরা করি। তাই এটাই মানতে পারলাম না যে ভালোবাসা জ্বলন্ত সিগারেটের মতো, এটা আমি মানলাম না। তানভীর আলম সিদ্দিকী লিখেছেন, গুরু আগেকার অনুষ্ঠানে ভালোবাসাটা কোথায়? আচ্ছা, মানে ও গত সপ্তাহে যে খুব ভালোবাসা হলো সেটা খুঁজছে বোধহয়। ও আচ্ছা, ওই ভালোবাসার কারণে দেখুন না গলা কি অবস্থা, এতই ভালোবাসা দিয়েছে। ভালোবাসায় আমার গলা শেষ ভাই, আর লাগবে না, আমাকে তারা মাফ করে দেন। প্রচুর প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, সবাই লিখছেন অনেক কিছু। স্বাধীন আহমেদ লিখেছেন, একজনের চ্যাট লিস্টে হাজার হাজার অ্যাক্টিভ ফ্রেন্ডস, সে হতভম্ব হয়ে যাচ্ছে কোনটা রেখে কোনটা রিপ্লাই দিবে। অন্যদিকে আরেকজনের চ্যাট লিস্ট জুড়ে কেবল সেই ব্যস্ত মানুষটি, যে সেই ব্যস্ত মানুষটির ছোট্ট একটি মেসেজের অপেক্ষায় ঘন্টা পর ঘন্টা অ্যাক্টিভ থাকছে। হয়তো তার অপেক্ষার প্রহর এক সময় শেষ হবে, কিন্তু ওপাশ থেকে কোনো মেসেজ আসবে না। আচ্ছা, আমরা একটা গান শুনি মনে হয়। আমার একটা গান শুনি, একটা গান শুনে আসার পর আমরা কমেন্টসগুলো আরো বাছাই করি। আপনারা কমেন্টস করতে থাকুন facebook.com/iloveDhaka.fm। এখানে ভালোবাসার বাংলাদেশকে যে পোস্ট দেওয়া আছে, সেই পোস্টে চাইলে আপনি আপনার সুন্দর মতামত জানাতে পারেন। আমরা চেষ্টা করছি, বিশেষ করে পূর্ণতার চেষ্টা করবে আপনাদের কমেন্টসগুলো পড়ে শোনানোর। চলছে ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন ভালোবাসা বাংলাদেশ। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ভালোবাসার বাংলাদেশে কিন্তু আমরা শুধু ভালোবাসার পুতু কিংবা সুন্দর সুন্দর কথাগুলো আমরা তুলে ধরি না। ভালোবাসার নামে যা হচ্ছে পছন্দ করি, কারণ আমি বোধ করি আমার ব্যক্তিগত জীবনে যে ব্যক্তি নিজের সমালোচনা করতে পারে, এর থেকে ভালো কিছু হয় না। অবশ্যই আমার সমালোচনা আমি আজকে খুশি না অনুষ্ঠান করে, আমি ব্যক্তিগতভাবে খুশি না। তার পেছনে অনেকগুলো কারণ আছে। ঘটনাটা কতটা আনন্দদায়ক ছিল, কারণ আমার অনুষ্ঠানটা মানে ভালোবাসা বাংলাদেশ তো আসলে বিনোদন দেওয়ার অনুষ্ঠান না, বিনোদনমূলক অনুষ্ঠান। আমরা বলার জন্য বলি, কিন্তু এটা বিনোদনের জন্য না। আমার কাছে অনুষ্ঠানটা হচ্ছে শিক্ষা। আর কারোর জন্য শিক্ষা হোক না হোক, আমার ব্যক্তিগত জীবনে অনুষ্ঠানটা থেকে আমি প্রতিনিয়ত ভালোবাসা কি এবং কিভাবে ভালোবেসে ভালো থাকা যায় সেই বিষয়গুলো শেখার চেষ্টা করি। কারণ ভালোবাসার কারণে সবচেয়ে বেশি জীবন উল্টাপাল্টা হয়, ভালোবাসাকে কেন্দ্র করে। ভালোবাসার কারণে সুইসাইড হচ্ছে, ভালোবাসার কারণে হাত কাটছে, ভালোবাসার কারণে কেউ হচ্ছে দিগ্জয় করছে, ভালোবাসার কারণে কেউ জীবনটাকে একদম নষ্ট করে ফেলছে। আজকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকে আমাদের যে ছোট্ট বন্ধুটি এসছে, তার ভালোবাসার কথা শুনে আমি বিরক্ত এই কারণে যে এই যদি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হয়, এই যদি ভালোবাসার গল্প হয়, তাহলে আসলে কি হবে? ভালোবাসা কই যাচ্ছে? এর থেকে তো তোমার আমার 3 ঘন্টার ভালোবাসা ভালো ছিল, অনেক ভালো ছিল। খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে আমার গলাটাই শেষ হয়ে গেল। মানে কি কই যাচ্ছে আমাদের জেনারেশন, কোথায় যাচ্ছে আমি জানি না। আমার নিজেরও পছন্দ না, আমি বুঝি নাই মানে আজকের অনুষ্ঠান। আর লাগে না। তার থেকে আর একটা বড় কারণ হচ্ছে আমি বলি, আজকের মানে অনুষ্ঠানটা করার আগ পর্যন্ত যে সকল ঘটনা আমাদের জাতীয় জীবনে হচ্ছিল, সবকিছু মিলে না আজকে আমরা খুব ডাউন ট্র্যাকে ছিলাম, অনেক ডাউন ট্র্যাকে, খুব ডাউন। আমাদের এক তো হচ্ছে যে
আমি বলবো না যে 21শে ফেব্রুয়ারির কারণে মনটা খুব খারাপ ছিল, কখনো না। কারণ আমি শুরুতেই বলেছি যে 21শে ফেব্রুয়ারি একটা সময় পর্যন্ত আমাদের জাতীয় শোক দিবস ছিল তো, কিন্তু যখন এটি আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পায় তখন থেকে আমার কাছে মনে হচ্ছে, প্রতিটি বাঙালির কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটা স্বীকৃতি এবং অনেক বড় একটা প্রাপ্তি। আর যে কোনো প্রাপ্তি কিন্তু জীবনে আনন্দ আনে কিনা। তো আজকে যে দিনটি আমরা একটা সময় শুধু নিজেরা উদযাপন করতাম, সেই দিনটি এখন পুরো বিশ্ব উদযাপন করছে। তো এটি কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সেটা একটা স্বীকারোক্তি ছিল, মাতৃভাষাকে সম্মান দেয়া, এবং এই নিয়ে অনেক আলোচনা ছিল। কিন্তু সেই আলোচনাটাকে এবং সেই অনুভূতিটাকে ছাপিয়ে গেছে আমাদের চকবাজারের ট্র্যাজেডি। মানে এত ভয়াবহতা আমি সহ্য করতে পারিনি, এবং সেই সহ্য না করতে পেরেও যে বললাম প্রকৃতির নিয়মে আমাদের অনুষ্ঠান করতে হয়, আমরা অনুষ্ঠান করতে এসেছি। মন চাইছিল না, একদম সত্য কথা বলি, মন চাইছিল না, কিন্তু ওই যে বললাম যে প্রকৃতিতে শূন্যস্থান পছন্দ করে না, প্রকৃতি তার মতো চলবেই, সবকিছুই চলবে, কোনো কিছুর জন্য থেমে থাকে না। সে কারণে আমাদের অনুষ্ঠান করতে হয়েছে। তারপর আমাদের ছোট বন্ধু যখন সে তার ভালোবাসার কথা বললো, আসলে এটা ভালোবাসাই ছিল। ক্লাস 8-এ পড়া একটা ছেলে একটা মেয়েকে দেখলো, দেখেছে দেখতে সুন্দর, তার সাথে কথা বলতে চাইলো। 3 দিনের মাথায় হাতে লিখে নিয়ে আসলো এস। 3 দিনের মাথায় নাম লিখে নিয়ে আসা, 4 দিনের মাথায় ঘুরতে যাওয়া, কিছু দিনের মাথায় ডেটিং এ যাওয়া, ডেটিং এ যেয়ে ধরা খাওয়া, মানে কি কি ছিল এই যে, মানে আমার কাছে সবকিছু একটা হসপস মনে হয়েছে। বাট ইটস এ পার্ট অফ লাইফ। এটাও ভালোবাসারই একটি অংশ, এটাও ভালোবাসার একটি অংশ। আমি সেটাই শ্রোতাদেরকে পরিষ্কার করতে চাই। গল্প শুনে আপনারা হয়তো অনেকে বিরক্ত, আপনারা না, আমি নিজেও বিরক্ত। আমি বললাম যে আমি নিজের সমালোচনা নিজে করে আমি নিজেও বিরক্ত, কিন্তু এই বিরক্ত হওয়ার পেছনে আরো অন্যান্য বেশ কিছু কারণ আছে। সেটা আমি গল্পের জন্য না, আমি বিরক্ত হচ্ছে এই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য, যে এরা দাবি করে যে এরা ভালোবাসে। এই জেনারেশন, এই ধরনের ছেলেমেয়েরা দাবি করছে যে এরা ভালোবাসে। আমি আর পূর্ণতা বলছিলাম, সকালবেলাতে যদি আমরা একটু অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে আমরা দেখব সকালবেলাতে ঢাকা শহরে যে লেকগুলো আছে, লেকে ওদের স্কুলের ড্রেস পরা ছেলে মেয়ে ক্লাস করছে। ওরা কি ক্লাস করে? আজকাল যে লেকেও ক্লাস হয় এটা জানতাম না। স্কুলে পড়া ছেলে পেলে ক্লাস হয়, হ্যাঁ, ইভেন এমনও হয় যে মানে কি বলবো, মানে সবগুলো হয়তো নোংরা ভাষায় হয়। কিছুদিন আগে একটি প্রতিবেদন দেখছিলাম যে ঢাকার কোনো একটি অঞ্চলে নৌকাতে প্রেম বিক্রি হচ্ছে, এবং নৌকাতে যখন ওঠে নৌকার হচ্ছে পর্দা দেয়া থাকে, ওইখানে বলে প্রেম বিক্রি হয়। তাহলে আমরা কোথায় যাচ্ছি? এই সব ঘটনাগুলো না, এবং ম্যাক্সিমাম তুমি দেখবা স্কুল পড়ুয়া ছেলে মেয়ে, যাদের মানে দেহে তো হচ্ছে স্কুল পোশাক, তার মানে এটা স্কুল ফাঁকি দিয়ে এসছে অথবা কলেজ ফাঁকি দিয়ে এসছে। তো স্কুল কলেজে পড়া ছেলে মেয়ে, 18 বছর 19 বছর 17 বছরের ছেলে মেয়ে, তারা যদি প্রেম বিক্রিতে ব্যস্ত থাকে নৌকাতে, পার্কে, কিংবা যে আজকে দেখা হলো কালকে দেখা হলো না, মানে এই সব কিছু নিয়ে না আমি খুব বিরক্ত। কারণ এদের ভেতরই তো আমার ভাই লুকিয়ে আছে, এদের ভেতরই আমার বোন লুকিয়ে আছে, এদের ভেতরই তোমার ভাই বোন আছে, তাই না? এরা কোথায় যাচ্ছে? এবং এদের কাছে আগামী বাংলাদেশ, যে সুন্দর বাংলাদেশ, যে ভালোবাসা বাংলাদেশকে আমরা খুঁজি, এরাই তো বাংলাদেশকে একটা সময় প্রতিনিধিত্ব করবে এবং করছে। তো আমার কাছে বিনীত অনুরোধ যে আমরা যারা সিনিয়র আছে, যারা একটু অভিভাবকের দায়িত্ব পালন করার মতো ক্ষমতা হয়েছে, আমরা যেন একটু বিশেষ নজর রাখি আমাদের ছোট ভাই বোন, আমাদের সন্তানদের প্রতি। তা নাহলে আসলে আমাদের জন্যই খুব ভয়াবহ দিন আসছে। সেই সব চিন্তা করে আমি আসলে একটু বিরক্ত ছিলাম। যাই হোক গুরু, আজ কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আয়োজনে। আমি এই মুহূর্তে কিছু কমেন্টস পড়ে বিদায় নিতে চাচ্ছি। লিখেছেন আমাদেরকে মোহাম্মদ শাহরিয়ার শেখ, সাথে আছেন মাহফুজ, লিখেছেন আমাদের নাইম চৌধুরী পাপন সিলেট থেকে, নাইম সরকার আছেন সাথে, জান্নাতি হাওয়াল আমি আমাদেরকে শুনেছেন, সাথে আরও অনেক বন্ধুরা ছিলেন। সোহেল লিখেছেন, এই বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য ভালোবাসা সস্তা হয়ে যাচ্ছে, এদের জন্য সত্যিকারের ভালোবাসার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে। তৌফিক হাসান শুনছেন আমাদেরকে, ভালোবাসা একটু কি, আচ্ছা বুঝি না, আচ্ছা যা ভালোবাসার, আমি কমেন্টটা বুঝতে পারিনি। মোহাম্মদ রিপন ইসলাম রনি লিখেছেন, মেসেজ কি পড়বো না, যে পড়ে দিলাম তো। অন্তর খান লিখেছেন আমাদেরকে, শাহরিয়ার আহমেদ নাভিদ আছেন সাথে, লিখেছেন আমাদেরকে তাহাব, 8 বছর ধরে রিলেশন করছেন, নায়িকার হাতও এখনো ধরেন নাই। আচ্ছা, ভালো তো, বেশ ভালো গুরু। কমেন্ট আমরা প্রায় শেষের দিকেই মোটামুটি আজকে আমাদের বিদায় নিতে হবে। বিদায় নেবার আগে আমি বলি, আগামীকাল শুক্রবার আমি চেষ্টা করব বইমেলাতে উপস্থিত থাকতে। বর্ষার দুপুর আমার স্টল, অর্থাৎ ভালোবাসা বাংলাদেশের যে বইটি চলতি বইমেলাতে এসছে, অমর একুশে বইমেলাতে এসছে, সে বইটি যদি আপনি বাসায় বসে বা টেলিফোনের মাধ্যমে সংগ্রহ করতে চান, তাহলে যে নাম্বারটিতে আপনাকে কল করতে হবে